আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। একটা কথা বলে যে আমি প্রচুর কাজ করেছি এমনটা নয়। আমি মানে যেটা আমার সমস্যা হচ্ছে, আমিও খুব বেশি থিওরি পড়েছি। হ্যাঁ, এটা এবং সেটা সেটাকে আমি একটা সমস্যা হিসেবেই দেখি। আমাদের একটা জিনিস মেনে নিতে হবে, ঠিক আছে, যে এই মুহূর্তে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি। এবার রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সঙ্গে আইন বলে কিছু কিছু জিনিস চলে আসে। এটা খুব ডাইসি একটা ব্যাপার, বুঝলি তো? মানে ধর, আমি ব্যক্তিগতভাবে বিয়ে নামক প্রতিষ্ঠানটার বিরোধী। মানে আমি মনে করি না রাষ্ট্র ঠিক করে দিতে পারে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, ইরেসপেক্টিভ অফ তাদের জেন্ডার, ইরেসপেক্টিভ অফ তাদের সমস্ত কিছু, কিভাবে কনসেনসুয়ালি কিভাবে থাকবে সেটা কেউ ঠিক করে দিতে পারে। সেটা হচ্ছে, আমি নিজে বিয়ে করেছি। আমি বিয়ে করেছি কারণ আমি কিছু ক্ষেত্রে বাধ্য ছিলাম, কারণ আমার লিগালি আমি আটকে যাচ্ছিলাম বহু ক্ষেত্রে। ফলে এবার আমি যদি বলি যে বিয়ে ব্যাপারটা খুব খারাপ, এবং আমি যখন যৌনতার বিষয়ে কথা বলবো আমাদের দেশে, বা লিঙ্গ সাম্যের বিষয়ে কথা বলবো, তখন আমি শুরু করব বিয়ে ব্যাপারটা খুব খারাপ, এক্ষুনি উঠিয়ে দাও। আমি একটা ভীষণ ক্রিমি সেকশনের, একটা ক্রিমি লেয়ারে কিছু মানুষের কথা আমি রিফ্লেক্ট করব। এটা একটা চরম আতলামা হবে। ফলে আমি যদি এখন বলি বিয়েটা তুলে দাও, বিয়ে খুব রিগ্রেসিভ একটা ব্যাপার, আমাদের দেশে লবডাঙ্ক হবে। বহু মানুষ, বিশেষত মেয়েরা, যারা আর কি মানে তাদের আইনি স্বীকৃতি পাওয়া যায় হচ্ছে বৈবাহিক সূত্রে, তারা কিছু আইনি সুযোগ সুবিধা পান, তাদের প্রচন্ড খারাপ অবস্থায়। ফলে আমি পার্সোনালি বিশ্বাস করি যে খুব প্রাথমিক লেভেল থেকে, মানে আমরা এমন একটা অবাকখা যৌনতার বিষয়ে ভারতবর্ষ সামগ্রিকভাবে, খাজুরাহো ফাজুরাহো উদাহরণ নিয়ে আমার এখন কিচ্ছু এসে যায় না। এই মুহূর্তে যৌনতা বিষয়ে, যৌন চর্চার বিষয়ে, এমনকি লিঙ্গ সাম্যের ক্ষেত্রে ভারতবর্ষ একটা অবাকখা স্টেজে আছে। এবং আমার যেটুকু পড়াশোনা, সেটুকুতে আমার মনে হয়েছে যেটা বিষয়টার ভারত রাষ্ট্র যবে থেকে তৈরি হয়েছে, সেটা কখনোই সামগ্রিক চর্চার রূপ পায়নি। এটা ফ্যাক্ট। ফলে যেখানে এই হিউজ এক্সপ্লয়টেশন আছে, সেখানে রাষ্ট্রর কিছু নিয়ন্ত্রণ থাকবেই। এটা আমি এই মুহূর্তে মানে অস্বীকার করতে পারছি না। যেমন যেমন ধর, সিসজেন্ডার হেটেরোনর্মেটিভ কোনো বিয়ের ক্ষেত্রে, ঠিক আছে, ধর এখন যদি দুজন সমকামী সমপ্রেমী মানুষ, আমাদের দেশে কি হয়েছে, 377 এর একটা অংশ তুলে নেওয়া হয়েছে, বলা হয়েছে যে নির্দিষ্ট একটা অংশ তুলে নেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে যেখানে ছিল হচ্ছে যে ওই অপ্রাকৃতিক যৌনতা বলে একটা শব্দ ছিল, অর্থাৎ যৌনতাকে একটা উৎপাদনের মাধ্যম, সেখানে মেয়েটি গিয়ে হয়ে যাচ্ছে হচ্ছে উৎপাদনের কল। হ্যাঁ, সেখান থেকে তো বিষয়গুলো আসে যৌনতার মাধ্যম হিসেবে। অর্থাৎ সন্তান উৎপাদন ছাড়া অন্য যে কোনো রকম যৌনতাই হচ্ছে অপ্রাকৃতিক যৌনতা। এটা 377-এ আইনত অন্যায় ছিল। এই অংশটা গেছে। এবার তুই যে বলছো, যদি বলি পুরো 377-এ বাকি অংশটা উঠিয়ে দিতে হবে,
এবার তাতে কি আছে? একটা জিনিস মনে রাখতে হবে, ভারত রাষ্ট্রে পুরুষ ধর্ষণের কোনো স্বীকৃতি নেই। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে পুরুষরা নিজেরাই এসে ওপেন আপ করে না যে আমরা ধর্ষিত হয়েছি। সেক্সুয়াল হ্যারাসমেন্টকে আমি নিজে দেখেছি পুরুষদের ক্ষেত্রে, যে তার বন্ধুরা বসে বসে এটা নিয়ে ইয়ার্কি করছে। মানে একজন পুরুষ যদি তুমি হও, তুমি সেক্সুয়ালি অ্যাসল্টেড হবার পরে তোমার তোমার খারাপ লাগলেও তোমার কাজটা হচ্ছে যে তোমাকে সেটা নিয়ে হাসাহাসি করতে হবে। মানে তুমি সেই মেয়েটির দ্বারা যে বা আরেকটি পুরুষের দ্বারা তুমি যে অত্যাচারিত হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা, এখনো পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা পুরুষদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হন। 377 তাকে কি দিচ্ছে? 377 হচ্ছে এখন যেটা হচ্ছে যে কনসেন্ট ছাড়া যদি এরকম জোর জবরদস্তি যৌনাচার করা হয় তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ, ধর্ষণ না বললেও। এবার আমরা কোয়েশ্চেন তুলতে পারি সেটা কি ধর্ষণ বলে ধরবো? 377 এই অংশটা বাদ দিয়ে গেলে, কিছুদিন আগে একটি বাচ্চা ছেলে খিদিরপুরের, সে গ্যাং রেপ হয়েছে, হ্যাঁ, সে কিন্তু ওই ধারাতেই মামলা করেছে। বলছি তো, যেমন ধর আমি যদি, আমাকে যদি সমকামী বা সমকামী বন্ধু তারা এসে এখন তারা দাবি মানে এখন যে মুখ্য দাবি বিয়ের দাবি, কেন তারা বিয়ে করতে চাইছেন? কারণ পুরো পৃথিবীতে লিগাল সিস্টেমটা চলছে হচ্ছে বিয়ে, ফ্যামিলি, তার উপর ডিপেন্ড করে। এবার আমি কি করছি? আমি বলবো যে না, বিয়েটা খুব রিগ্রেসিভ একটা ইনস্টিটিউশন, তুমি এখন করো না। সে তো কোথাও একটা গিয়ে স্বীকৃতি খোঁজে সমাজের মাধ্যমে, ঠিক আছে? ফলে এটা খুব একটা কঠিন ব্যাপার। মানে এভাবে আমাদের দেশে অন্য সমস্যা, কিছু আইন আছে, ঠিক আছে, কিছু আইন নেই, একদম নেই। ধর পার্কে একটি ছেলে এবং একটি মেয়ে খানিকটা ঘনিষ্ঠ হয়ে বসলো, ভারতবর্ষের কোনো আইনে সেটা অপরাধ নয়। পুলিশ এসে মেরে তুলে দেয়। পুলিশ কিন্তু এটা কিন্তু পুলিশ এখানে রাষ্ট্রের রেপ্রেজেন্টেটিভ, যদিও সে বেআইনি কাজ করছে। এরকম কোনো নিয়ম নেই যে তুমি পার্কে বসে থাকতে একজনের হাত ধরে তুমি ঘুরলে, বা এখন তো ধর আমি একটা বাড়িতে দুজনে থাকি, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ সম্মতিক্রমে কারোর কোনো ক্ষতি না করে একসাথে, তার লিঙ্গ নির্বিশেষে, ঠিক আছে, একটা বাড়িতে থাকেন, সেখানে এসে বাকিরা হস্তক্ষেপ করেন, পুলিশ এসে হস্তক্ষেপ করে। বা এখনো ধর একটি মেয়ে, আমরা এই লকডাউন পিরিয়ডে যে হয়ে পেয়েছি ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে, বাবা মা কর্তৃক, ঠিক আছে, সেখানে একটি মেয়ে যাচ্ছে, বলছে আমি এখানে থাকতে চাই না, আমি আমার প্রেমিকের কাছে থাকতে চাই, আমার প্রেমিকার সঙ্গে থাকতে চাই। এরকম একটা অবস্থানের ক্ষেত্রে তো পুলিশ গিয়ে এটা কি বলছে, মরাল পুলিশিং করছে। এবার রাষ্ট্র তো আসলে তাদের কোনো ক্ষমতা দেয়নি, কিন্তু রাষ্ট্রের যে সামাজিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আইনি যেটা নয় ও আবার সেইটা দিয়েও কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মানে কোনো, তুই যদি গিয়ে আজকে কোনো রাষ্ট্রীয় নেতাকে বলিস এইগুলো হচ্ছে, সে তোকে বলবে না, একটু দূরে সরে যাও। কোনো কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর, কোনো যারা আর কি প্রতিনিধি হিসাবে, আমাদের প্রতিনিধি হিসাবে রাষ্ট্র ব্যবস্থার শরিক আর কি, তারা কখনো এগুলোকে অংশগ্রহণ করেন না। ফলে এই নিয়ন্ত্রণ এবং অনিয়ন্ত্রণের ব্যাপারটা শুধু আইনি এরকম তো নয়। আমি যদি পুলিশ বা কোনো ফোর্সকে বা এই প্রতিনিধিদের রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ধরি, তারা এরকম মরাল পুলিশিং সমস্ত ক্ষেত্রে চালায়। এটাই আসলে আমি বলার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, বিয়ে ব্যাপারটাকে ওরকম একমুখী করে দেখার কোনো জায়গা আমাদের নেই। যখনই জব কাট হয় পৃথিবীতে, পৃথিবীর বেশ মানে 60% কাজ করেন হচ্ছেন মেয়েরা। মানে যে আমি যদি তোর কি বলবো, মার্কসিয়ান ভাষা বা পুঁজিপতি ভাষা, যে প্রফিট গেইন করছি, তার পিছনে মেয়েদের একটা বিশাল ভূমিকা থাকে, ঠিক আছে? কিন্তু যখনই জব কাট হয় কোনো জায়গায়, ধর চাষি বলতে আমরা বুঝি হচ্ছে মাথায় টুকরি দেওয়া একটা পুরুষ, কাঁধে লাঙল নিয়ে হেঁটে যাচ্ছেন। সারা পৃথিবীতে কৃষিকার্যের সঙ্গে জড়িত মানুষের মধ্যে লিঙ্গের দিক থেকে মেয়েরা অনেক বেশি, হ্যাঁ। তো অদ্ভুত ভাবে যখন পৃথিবীতে জব কাট হয়, যখন ইকোনমিক ক্রাইসিস আসে, তখনই বেশিরভাগ ক্ষেত্রে কাজ চলে যায় মেয়েদের, এই বলে যে তারা আর কি ওই ওই তার বিয়ের সময় এই তো বেডে বাচ্চা আছে, সংসার সামলাতে হবে, এইগুলোকে যুক্তি করে সবসময় ছাঁটাইয়ের ঘাটটা পড়ে হচ্ছে মেয়েদের উপর। আমরা যদি পুরো ব্যাপারটাকে একমুখী দেখি, শুধু কোনো কিছু না, ওভাবে রিগ্রেসিভ দুম করে, মানে আমরা জেনেও অনেক কিছু রিগ্রেসিভ, তার মধ্যে থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটাকে এইভাবে তুলে আনতে। এভাবে আমি অন্তত খুব একমুখী সলিউশন কোনোদিন পাইনি কাজ করতে গিয়ে বা আমার পড়াশোনা করতে গিয়ে। আমি নিজের আইডেন্টিটিটা একটু বলে দিই, আমি নিজেকে ভীষণভাবে মার্কসিস্ট ফেমিনিস্ট হিসেবে আইডেন্টিফাই করি, হ্যাঁ। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে।
বন্ধুরা, শুনছেন আমাদের রায়া, গণ আন্দোলনের কর্মী কমরেড রায়া দেবনাথ। রায়া ছটফটে ফুটন্ত একটা মেয়ে, আমাদের অনেকের বন্ধু, রাজনৈতিক কর্মীদের পরিবারের সদস্য, কলকাতার মিছিলে যার উজ্জ্বল উপস্থিতি, ছাত্র রাজনীতির সাথে যুক্ত থেকেছে, লিঙ্গ সাম্যের রাজনীতির সাথেও চুটিয়ে সাংবাদিকতা করেছে একসময়। সিএএ এনআরসি বিরোধী আন্দোলনে রাতের পর রাত থেকেছে পাক সার্কাসের অবস্থানে। সোশ্যাল মিডিয়ায় কমিউনিস্ট আন্দোলনের পক্ষে আর ফ্যাসিবাদ বিরোধিতায় যার নিরলস উপস্থিতি। এই কদিন আগেও লকডাউনে আটকে পড়া শ্রমিকদের জন্য, গৃহহিংসায় শিকার মেয়েদের জন্য, মাইনে না পাওয়া গৃহশ্রমিক মেয়েদের জন্য সংহতির হাত বাড়িয়ে দিয়েছে। তাকে আমরা হারিয়েছি অকস্মাৎ। অনেক কিছু করলেও সে কোনো বিখ্যাত মানুষ ছিল না। তবে কেন এই সামূহিক শোক জ্ঞাপনের অনুষ্ঠান? তার কম বয়সে হঠাৎ চলে যাওয়ার ব্যক্তিগত ক্ষত থেকে, উল্টো পথে হাঁটা এক সামাজিক কর্মীকে হারিয়ে ফেলার জন্য? হয়তো সেগুলো কারণ, কিন্তু তার বাইরেও দু একটা কথা থাকে। আমাদের মধ্যে হয়তো অনেকেই তাকে কেবল মিছিলের মুখ হিসেবেই চিনতাম, তাই স্বাভাবিক। কিন্তু ওর মৃত্যুর পরে সামাজিক গণমাধ্যমে অনেক অনেক চেনা অচেনা মানুষের শোক জ্ঞাপনের একান্ত ব্যক্তিগত বয়ানে উপচে পড়া দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল যে মানুষের ব্যক্তিগত আবেগ, ভালোবাসা এক রাজনীতির একক, যে একককে বাদ দিয়ে সমাজ বদলানোর রাজনীতি করাই হয়তো সম্ভব নয়। আমাদের রাজনীতি এই মিছিলের মুখদের পেছনের ভালোবাসা, আবেগকে, আবেগের শ্রমকে সবসময় সম্মান দিতে জানে না। রায়া তার ভালোবাসা দিয়ে যে এত এত মানুষকে ছুঁতে পেরেছিল তা তার অনেক ঘনিষ্ঠরাও হয়তো জানত না। বন্ধুকে স্মরণ করার সূত্রে আমরা নিজেদেরই হয়তো স্মরণ করাবো সেই কথা। শুনুন রায়ার কথা, আমাদের রায়া। শুরুতেই আমরা শুনব আমাদের বন্ধু শ্যামল গায়েনের গান, এবং এই গান দিয়েই শুরু হোক রায়ার কথা, আমাদের রায়া। শ্যামল গায়েনের গানের পর আমরা শুনব দীর্ঘদিনের গণ আন্দোলনের কর্মী তপতী চট্টোপাধ্যায়ের বক্তব্য। শুনুন আমাদের রায়া। আমাদের গণ আন্দোলনের সাথী রায়া দেবনাথ আমাদের মধ্যে আর নেই। কমরেড রায়াদিকে স্মরণ করে তার প্রতি আমার এই শ্রদ্ধার্ঘ। জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে। সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে। সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। রক্ত চোষার উস্কানিতে, জনতার দুশ্মনীতে, রক্ত চোষার উস্কানিতে, জনতার দুশ্মনীতে সারা জন্ম গেলে কেটে, মরণ যদি আসে ওরে সেই মরণের ভার দেখে ভাই পাখির পালক হাসে রে। সব মরণ নয় সমান। রক্ত চোষার উস্কানিতে, জনতার দুশ্মনীতে, রক্ত চোষার উস্কানিতে, জনতার দুশ্মনীতে সারা জন্ম গেলে কেটে, মরণ যদি আসে ওরে সেই মরণের ভার দেখে ভাই পাখির পালক হাসে রে। সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। জীবন উৎসর্গ করে
সব হারা জনতার তরে মরণ যদি হয়, জীবনই উৎসর্গ করে সব হারা জনতার তরে মরণ যদি হয়, ওরে তাহার ভারে হার মানে ওই পাহাড় হিমালয় রে, সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান, জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে, সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। নমস্কার বন্ধুরা, আমি তপতী চ্যাটার্জি। কানুরিয়া, হাওড়ার কানুরিয়া জুট মিলে যে শ্রমিক আন্দোলন হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিলাম। রায়া দেবনাথ বা আমাদের পিকু, সেও যুক্ত হয়েছিল। তা আমাদের বন্ধুরা আমাকে বললেন যে একটু সেই দিনের কথাগুলো বলতে। আসলে পিকুর সঙ্গে আমার সম্পর্কর কথা বলতে গেলে আগে বলতে হয় যে কিভাবে আমি ওদের সঙ্গে যুক্ত হই। আমি যখন মাধ্যমিক পাশ করে সামাজিক আন্দোলনের কাজে যুক্ত হই, তখন ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আমাদের আলপনা দত্ত, ডাকসাইটে নেত্রী ছিলেন। ওনার মুখেই একদিন শুনলাম, উনি বললেন, শোন, আমার আর কুশলের বিয়ে, আসিস। কুশল দেবনাথ আর আলপনা দত্ত দুজন ছাত্র আন্দোলনের নেতা নেত্রী ছিলেন। পরবর্তীকালে কুশল দাস শ্রমিক আন্দোলনে যুক্ত হন, তাদেরই সন্তান পিকু। তাই পিকু যখন 90, 91, 92 সাল ধরে কানুরিয়ায়, হাওড়া জেলার কানুরিয়া জুট মিলে যে সারা জাগানো শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে ছোট্ট পিকু কখনো বাবার হাত ধরে, কখনো মায়ের হাত ধরে আসতো, ঘুরে বেড়াতো, শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে খেলতো। কানুরিয়ার আন্দোলন সেই সময় গোটা পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষে সাড়া জাগিয়ে তুলেছিল। কারণ আপোষমুখী ট্রেড ইউনিয়নগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে সমস্ত শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলেছিলেন সংগ্রামী শ্রমিক ইউনিয়ন, এবং কারখানা তারা লড়াই করেছিলেন যে আমাদের অধিকার, আমাদের সম্মান, আমাদের মর্যাদা আমরা চাই, আমরা পুরো দাম চাই। তারা যে লড়াই করেছিলেন এবং মালিক দীর্ঘদিন কারখানা বন্ধ করে দিয়েছিলেন, শ্রমিকরা ভয় পাননি, উল্টে শ্রমিকরা কারখানা দখল নিয়েছিলেন, প্রোডাকশান চালু করে দিয়েছিলেন। সেই সময় কানুরিয়ার আন্দোলন বাউরিয়া কটনে ছড়িয়ে পড়ে, পোদ্দার কটনে ছড়িয়ে পড়ে, গোটা পশ্চিমবাংলায় কানুরিয়া শ্রমিকদের যে সাহসী লড়াই, সেই লড়াই গোটা পশ্চিমবাংলার শ্রমিক আন্দোলনের ঢেউ তোলে। যেখানে শ্রমিকদের ভয় দেখানো হতো যে প্রতিবাদ করলে কারখানা বন্ধ করে দেওয়া হবে, সেখানে শ্রমিকরা মুখের ওপর, মালিকের মুখের ওপর, সরকারের মুখের ওপর, ট্রেড ইউনিয়নগুলোর মুখের ওপর বলে দিয়েছিল, আমরা ভয় পাই না, আমরা কারখানা বন্ধের ভয় পাই না, পুরো কাম চাই, পুরো দাম চাই। তাই এই আন্দোলনে ছোট্ট পিকু আসতো, বিভিন্ন প্রোগ্রামে থাকতো, সভাগুলো শুনতো, গান হতো, শুনতো, লড়াইয়ের গান, স্লোগানে গলা মেলাতো ছোট্ট পিকু। এবং তার প্রভাব নিশ্চয়ই ওর জীবনে পড়েছিল। ছোটবেলার এই স্মৃতি তার মনে নিশ্চয়ই প্রভাব ফেলেছিল। কারণ আমরা দেখি যে গার্ডেন রিচ এলাকায় যখন বিভিন্ন আন্দোলন, কখনো কারখানার পোদ্দার কটনের আন্দোলন, কখনো গার্ডেন রিচে নাগরিক পরিষদের নেতৃত্বে যখন হাসপাতাল তৈরির আন্দোলন হয়েছে, ছোট্ট পিকু জড়িয়ে পড়েছে, পিকু বড় হয়েছে, পিকু জড়িয়ে পড়েছে, এবং পরবর্তীকালে সে ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে। আপনারা জানেন তার মা আলপনাদি
পরবর্তীকালে স্কুলে পড়াতে শুরু করেন। তিনি ছাত্র আন্দোলন থেকে সরে আসলেও বিভিন্ন সামাজিক আন্দোলনে, শ্রমিক আন্দোলনে এবং আমাদের যে অহল্যা পত্রিকা বেড়ে তুলে সেই পত্রিকার সঙ্গেও এখনও নিযুক্ত আছেন। তা ছোট্ট পিকুর মনে এই আন্দোলনগুলোর যেমন প্রভাব পড়েছিল, তেমনি এই যে পরিবারের প্রভাব, এই যে দুজন মানুষের এবং ওই অঞ্চলের মানুষের ছোটবেলার আন্দোলনের স্মৃতি, সমস্ত কিছুই পিকুকে লড়াকু করে তুলেছিল। আজকে যখন আমি আলোচনা করতে বসেছি, যখন পুরনো কথা ভাবতে বসেছি, তখন আজকেই হাওড়া জেলায় আমরা মাসার পক্ষ থেকে, মাসা মানে মজদুর অধিকার সংঘর্ষ অভিযান, তার পক্ষ থেকে যে 1 মাস ব্যাপী আজকে শ্রমিকদের উপর যে ভয়ঙ্কর আক্রমণ, তার বিরুদ্ধে যে আজকে শেষ দিন ছিল 9 আগস্ট, আমরা পালন করলাম। হাওড়ার ফুলেশ্বরে কানুরিয়ার ফুলেশ্বর কটন মিলের শ্রমিকরা এসেছিলেন ফুলেশ্বরে, বাউরিয়াতেও হয়েছে। তা সেখানে মাইক আসতে দেরি করছিল, তাই জনাতিরিশ আমরা সব বসেছিলাম, সবাই আলোচনা করছিল সেই ছোট্ট পিকুকে নিয়ে নয়, তারা আজকের পিকুকে নিয়ে আলোচনা করছিল। কারণ মাত্র 1.5 মাস আগেও পিকু এসেছিল তার বাবার সাথে। এই লকডাউনের মধ্যে, করোনার মধ্যে কানুরিয়ার শ্রমিক পরিবারের লোকজনেরা কেমন আছে, ফুলেশ্বর কটনের শ্রমিকরা কেমন আছেন, তার পরিবারের লোকেরা কেমন আছেন, সবাইকে দেখতে এসেছিল, কথা বলতে এসেছিল। ছোট্ট পিকুকে এত বড় হয়ে গেছে দেখে সবাই জড়িয়ে ধরছিল। পিকু আনন্দে আত্মহারা, এতদিন পরে সেই ছোটবেলার সবার কাছে ফিরে এসেছে সে। শুধু তাই কেন বলি, শ্রমিকরাই বলছিলেন এর আগেও তো কতবার এসেছে, ও যখন সাংবাদিক ছিল তখন আমাদের কত ছবি তুলে নিয়ে গেছে, আমাদের কত সাক্ষাৎকার নিয়ে গেছে, জরি শ্রমিকদের সাক্ষাৎকার নিয়ে গেছে। পিকুর সঙ্গে একটা নারীর সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কানুরিয়া জুটের শ্রমিক পরিবারের সঙ্গে, জরি শ্রমিকদের সঙ্গে, ফুলেশ্বর কটন মিলের শ্রমিক পরিবারের সঙ্গে, বাউরিয়া অঞ্চলের শ্রমিক পরিবারের সঙ্গে। আসলে তারা পিকুকে কখনোই দূরের কাউকে ভাবেনি, ভেবেছে সে কুশলদার মেয়ে, আলপনাদির মেয়ে, মানে আমাদেরই সন্তান। তাই আজকে যখন তাকে নিয়ে কথা হচ্ছিল, তাদের চোখে ছিল জল। তারা সবাই বলছিলেন যে কি করে হলো, কি করে সম্ভব হলো, আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। প্রত্যেকেই বলছিলেন, তাদের চোখে জল। একজন শ্রমিক, আমাদের বিশ্বদা, কানুরিয়া জুট মিলের একজন পুরনো শ্রমিক, বললেন শোনো, আজকের প্রোগ্রাম শুরুর আগে 1 মিনিট নয়, আমরা 5 মিনিট নীরবতা পালন করব, আমরা পিকুকে স্মরণ করব। তা আমাদের সহকর্মী প্রেমানন্দ বলল, না না, ছোট্ট পিকু আমাদের থেকে বড় ছোট, ওকে আমরা নীরবতা দিয়ে নয়, ও যে কাজগুলো পরবর্তীকালে করেছে, ও যে এনআরসির বিরুদ্ধে যে লড়াই করেছে, কারখানা বন্ধের বিরুদ্ধে শ্রমিকদের অধিকারের দাবিতে যে লড়াই করেছে, ছাত্রদের দাবি নিয়ে যে লড়াই করেছে, লিঙ্গ বৈষম্য বিরোধী যে লড়াই করেছে, সেই কাজগুলো তো আজকেও অসমাপ্ত রয়েছে। সেই কাজগুলোর মধ্য দিয়ে ওকে স্মরণ করতে হবে, ওগুলোকে চালিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মনে করতে হবে আমাদের দায়িত্ব দিয়ে গেছে পিকু। সত্যি সবার চোখে জল। আর কি বলবো, পিকু আজও কানুরিয়ার শ্রমিক পরিবারের কাছে তাদের ঘরের সন্তান। শ্রমিক আন্দোলন, তাদের বাড়ির আন্দোলন, তাদের পরিবারের এবং এলাকার মানুষের লড়াই তার জীবনবোধকে গড়ে তুলেছিল। তাই হাসি মুখে সে লিখেছিল, আপনারা জানেন, আপনারা দেখেছেন ফেসবুকেও, যে সে বুঝতেই দেয়নি যে সে এত অসুস্থ। সে বলেছিল, আমি ফেসবুক আপাতত আমাকে কেউ ফোন করো না, আমি আবার ফিরে আসছি, আমি একটু অসুস্থ হয়েছি। কিন্তু পিকু আর
ফিরে আসতে পারেনি, ফিরে আসেনি। পিকুর সমস্ত কাজের মধ্যে বেঁচে থাক, এইটুকু বলে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। বন্ধুরা, শুনছিলেন গণ আন্দোলনের কর্মী তপতী চট্টোপাধ্যায়ের বক্তব্য রায়া প্রসঙ্গে। তার আগে শুনলেন আমাদের বন্ধু শ্যামল গায়েনের গান আমাদের রায়া অনুষ্ঠানে। এরপরে আমরা শুনব আমাদের বন্ধু বাপ্পার গান এবং গণ আন্দোলনের কর্মী সমাপ্তি সরকারের বক্তব্য। দীর্ঘদিনের আলাপচারিতা, দীর্ঘদিনের পথ চলার সাথী, তার অকাল প্রয়াণে কথায় গানে স্মরণ করি তাকে। ভয়ে পাশনে ছেলে, ভয়ে পাশনে মেয়ে, ভয়ে পাশনে ছেলে, ভয়ে পাশনে মেয়ে, কেউটে কিংবা গোখুরো নয় ও স্বপ্নে হাত ফেলে, কেউটে কিংবা গোখুরো নয় ও স্বপ্নে হাত ফেলে। ভয় পাশনে ছেলে, ভয় পাশনে মেয়ে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে মেয়ে, কেউটে কিংবা গোখুরো নয় ও স্বপ্নে হাত ফেলে, কেউটে কিংবা গোখুরো নয় ও স্বপ্নে হাত ফেলে। কামড়ে দিলে পা, ও সাপ কামড়ে দিলে পা, খুব জোর তোর 2-4 দিনের ঘা। কামড়ে দিলে পা, ও সাপ কামড়ে দিলে পা, খুব জোর তোর 2-4 দিনের ঘা। ওরে সাহস করে মেয়ে যদি তুলতে পারিস লাঠি, সাহস করে ছেলে যদি তুলতে পারিস লাঠি, সাহস করে মেয়ে যদি তুলতে পারিস লাঠি, সাহস করে ছেলে যদি তুলতে পারিস লাঠি, দেখবি ও সাপ পায়ের কাছে ঠান্ডা মেরে গুটিয়ে আছে, দেখবি ও সাপ পায়ের কাছে ঠান্ডা মেরে গুটিয়ে আছে। দিব্যি পরিপাটি, দিব্যি পরিপাটি। ভয় পাশনে ছেলে, ভয় পাশনে মেয়ে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে মেয়ে, কেউটে কিংবা গোখুরো নয় ও স্বপ্নে হাত ফেলে, কেউটে কিংবা গোখুরো নয় ও স্বপ্নে হাত ফেলে, কেউটে কিংবা গোখুরো নয় ও স্বপ্নে হাত ফেলে, কেউটে কিংবা গোখুরো নয় ও স্বপ্নে হাত ফেলে। পিকু মানে রায়া দেবনাথ, সবার কাছে যে রায়া দেবনাথ, আমার কাছে সেই পিকু। গত মাসেও এই দিনে ভাবতে পারিনি পিকুকে নিয়ে এরম বলতে হবে। আজকে সেই কঠিন কাজটাই করতে বসেছি, পিকুকে নিয়ে বলতে বসেছি, ভাবছি। পিকুর সঙ্গে পরিচয় আমার হয় 2001। 2001-এ আমি বিয়ে করি, আর আমরা বিয়ে করে থাকতাম যাদবপুরে, পিকু থাকতো গার্ডেন রিচে। তো সেই যাদবপুর থেকে খুব ভোরবেলা 6টা 6:30 নাগাদ শ্রমিক যেত পিকুকে পড়াতে, অঙ্ক আর ফিজিক্স। 1 নম্বর বাস ধরে ভোরবেলা যেত, আবার পড়িয়ে টড়িয়ে ফিরতো। অনেক সময় ওদের বাড়িতে খেয়েই ও সোজা চলে আসতো ইউনিভার্সিটি। তো যাই হোক, সেই দীর্ঘ 2 বছর পিকুর 11, 12, 2001 থেকে 2003 শ্রমিকের পড়ানোর সূত্রেই পিকুর কথা খুব শুনতাম। পিকু এই করে, পিকু এই বলে, পিকু ভালো পড়াশোনা করে, পিকু খুব সিরিয়াস। আর এর মাঝে মাঝে এই পড়াশোনার সূত্র ধরেই বা আলাপ আলোচনার সূত্র ধরেই শ্রমিক কোথায় যেন ওর নিজের দাদার মতন হয়ে গেছিল।
আর সেই সূত্রেই বিভিন্ন সময় ভাইফোঁটা বা পিকুর জন্মদিন এরকম বিভিন্ন সময় আমরা চলে গেছি ওদের বাড়িতে। ফলে পিকুর সঙ্গে গোটা পরিচয়টাই হয়েছিল পিকুর জন্যে। সেখানে প্রাথমিকভাবে আর কিছু খুব ছিল না। মানে তারপরে 2003-এ ও পাশ করার পর যোগমায়াতে ভর্তি হলো জুলজি নিয়ে, এবং তারপর আস্তে আস্তে যাদবপুর বা কলকাতা বিভিন্ন অঞ্চলে যেসব প্রোগ্রাম হতো, সামাজিক আন্দোলন, ছাত্র আন্দোলন, পিকু আস্তে আস্তে তার মধ্যে বেরোতে শুরু করলো। তো সেই ছাত্র আন্দোলন করার সূত্রে সেই সময় আমিও ছাত্র সংগঠনের মধ্যে ছিলাম, সেই সূত্রেই ওর সঙ্গে পরিচয়টা আরও দৃঢ় হলো। বইমেলায় আমাদের স্টল থাকতো, স্টলে সারাদিন আমরা বসে থাকতাম, বসে বিক্রি করতাম। আমরা সেই সময় ক্যালেন্ডার বানাতাম, আমাদের সংগঠনের একটা পত্রিকা পক্ষ থেকে, ছাত্রসেনা পত্রিকার পক্ষ থেকে আমরা ক্যালেন্ডার বানাতাম। সেই ক্যালেন্ডার হক করে বেড়াতাম সারা ময়দান জুড়ে, ময়দানের বইমেলা জুড়ে। আমি পিকু যাকে পেতাম তাকে ধরতাম, ধরে বিক্রি করতাম। তো হই হই করে আমাদের দিনটা কেটে যেত, বইমেলার কটা দিন একসঙ্গে থাকতাম। পিকু ছাত্র সংগঠনে যুক্ত হলো, পিকুকে স্টাডি ক্লাসও নিতে শুরু করলাম। পিকু, আমি, প্রসূন আরও অনেকে মিলে স্টাডি ক্লাস করতাম। বারবারই দেখেছি স্টাডি ক্লাস করতে গিয়েও বা বিভিন্ন কাজ করতে গিয়ে ওর সঙ্গে যে ওর মতামত খুব দৃঢ় ছিল। ও যেটা মনে করতো ও সেটা অত্যন্ত জোরের সঙ্গে বিশ্বাস করিয়ে ছাড়তো। আসলে সেই সময়টা নিজেও সেটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতো। সেই জন্যে ফলত অনেক সময় যেটা হতো যে অনেকের সঙ্গে তর্ক বিতর্ক, রাগ সব চলতো। আমার সঙ্গে কোনো দিন সেটা হয়নি। খুব অল্প সময়ই ওর সঙ্গে বা ও আমার সঙ্গে সংগঠনটা করেছে। তার কারণ তারপরে ও অসুস্থ হয়ে যায় এবং তারপরে আমাদেরও সম্মেলন হয়, সম্মেলনের মধ্যে দিয়ে আমার ছাত্র সংগঠনের জীবন শেষ হয়। তো সেই অসুস্থতা, ওর একটা প্যানক্রিয়াটিসের সমস্যা হয়েছিল, মানে গুরুতর অসুস্থ হয়ে গেছিল। কিন্তু তা সত্ত্বেও ওই সম্মেলনেও আসে এবং বাড়ি থেকে খাবার নিয়ে আসতো। আজকে যখন ভাবছি মনে পড়ছে, কিন্তু তবুও সম্মেলনে যোগ দেওয়ার জন্যে, তাতে বক্তব্যগুলো শোনা, মত দেওয়া, এই সবটার মধ্যে থাকার জন্যেও কিন্তু আসতো অসুস্থতা সত্ত্বেও। তো আমাদের শেষ সম্মেলন ছাত্র জীবনের, আমরা বেরিয়ে যাই। তারপরে স্বভাবতই সেই যোগাযোগটা থাকা সম্ভব ছিল না। আমিও অসুস্থ হয়ে যাই। দীর্ঘ 6 মাস আমি তখন অসুস্থ হয়ে বাড়িতে বন্দি। কিন্তু এই 6 মাসে বাইরের কাজ কর্ম অনেক এগিয়ে গেছে, কাজের সূত্রে অনেকের সঙ্গে আমার ফোনাফুনি হয়েছে। কিন্তু পিকুর সঙ্গে ফোনটা তখন কিন্তু অনেকটা ব্যক্তিগত স্তরে চলে গেছে। মানে সেখানে শুধু সামাজিক বিষয় নিয়ে আলোচনা বা কেমন আছো, ভালো আছি, এর মধ্যে আর আলোচনা সীমাবদ্ধ থাকছে না। অনেক অনেক দূর চলে গেছে, যেখান থেকে অনেক ব্যক্তিগত কথাও আমরা ভাগ করে নিচ্ছি, বলছি নিজেদের মধ্যে। এবার পিকু সম্বন্ধে বা রায়া সম্বন্ধে আর কি অনেকেরই অভিমত, ও বড় ছেলে মানুষ, ও বড় তর্ক করে, এইসব। কিন্তু আমার সঙ্গে বারবার বলছি, আমার সঙ্গে এই জায়গাটা কখনো তৈরি হয়নি। আর আমিও বোধহয় বড় ভাবতাম যে ও বড় হয়ে উঠুক। ওর এই যে ছেলে মানুষ, এই যে মানুষকে পাগল করে ভালোবাসা, পাগলের মতো ভালোবাসা, এটা দেখে আমার কোথাও কোথাও মনে হতো বড্ড বেশি আবেগ নিয়ে চলছে। একটু বোধহয় আবেগটা কমানো ভালো, কষ্ট পাবে। তো যাই হোক, আমি সেই জন্য ওর আবেগকে মর্যাদা দিতাম। ও যতটা ভালোবাসছে চেষ্টা করতাম ঠিক ততটাই ওর ভালোবাসাকে মর্যাদা দিতে। ওর সঙ্গে সব কথা বলতাম। ফলে আমার ওর সঙ্গে সাংগঠনিক জীবন শেষ হলেও ব্যক্তিগত যে আলাপচারিতার যে জীবন, ব্যক্তিগতভাবে মানে একসাথে বাঁচার যে জীবন, সেটা বোধহয় তারপরে শুরু হয়। এবং পরিচয়ের সূত্রটা তখন শুধু শ্রমিককে দিয়েও না, মানে শ্রমিকদার সূত্র ধরে যেমন পরিচয় হয় ওর সঙ্গে আমার, ও যেমন শ্রমিকদার সূত্র ধরে আমাকে চিনতে শুরু করে। কিন্তু পরে বোধহয় ব্যাপারটা তা থাকে না। ফলে তার পরবর্তীতে যখন বিহু আসে আমাদের জীবনে, আমি অনেকটা আটকে যাই। বিভিন্ন সময়ে আমার যে কোনো সমস্যায় ওকে আমি পাশে পেয়েছি। যে কোনো সমস্যায় আমি পারছি না, অসুস্থ, বিহুকে দেখতে হবে, বিহুকে স্কুলে নিয়ে যেতে হবে, ও সেই গার্ডেন রিচ থেকে চলে এসছে পাটুলি, এসে সাহায্য করে গেছে, থেকে গেছে। এবং আশ্চর্যভাবে তারপরে সম্পর্কটা কীরকম আমার থেকেও সরে গিয়ে বিহুতে কেন্দ্রীভূত হয়ে গেল।
ফলে বিহুর যা কিছু ভালো লাগা, যা কিছু খারাপ লাগা, সব কিছু ভাগ করে নিতে শুরু করলো পিকু পিসির সঙ্গে। এবং পিকু পিসিও ঠিক আর ভাইজি না, নিজের মেয়ের মতন ভালোবাসতে শুরু করলো। যেখানে কোথাও কোথাও আমরাও আর নেই, কিন্তু তা সত্ত্বেও আমি বুঝছিলাম যে আমরা আর নেই না, যাতে ও আরও ভালো করে মানুষ হয়, যাতে আমরা আর 5টা কাজ করতে পারি, আর 5টা কাজ ভাবতে পারি, এবং ও একটা ভালো কিছু দেখে ও সব কিছু ভালোভাবে মানুষ হতে পারে, এটার একটা ভূমিকা যেন পিকু অজান্তেই নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। আজকে যখন কথা বলি দেখি এই কাজটা শুধু পিকু বিহুর জন্যে না, আরও অনেকের জন্য নিয়েছিল। এবং আমি জানি, সেটা আমি দেখেওছি, পিকু যখন কারোর জন্য কিছু করতো তাতে ওর কি লাভ, কি হবে, এসব ভেবে করতো না। সেই মানুষটির দরকার, ও ঝাঁপিয়ে পড়তো। সেই মুহূর্তে কোনো ক্যালকুলেশনও করেনি, কোনো দিনও কোনো ক্যালকুলেশন করে বাঁচেনি আসলে। ফলত পিকুর সঙ্গে আমাদের জীবনটা মানে অদ্ভুতভাবে শ্রমিক, আমি, বিহু, পিকু সব মিলে কিরম জড়িয়ে গেলাম। ফলে সেই ছাত্র সংগঠন থেকে পরিচয়, এই 2001, 2, 3 এবং তারপরে 5, 6 অবধি যদি ভাবি, তারপরের এই 14টা বছর কিন্তু আরও বড় হয়ে গেল। ফলে তার বাইরে বেরিয়ে কোথাও চলে এলাম, এবং এখন এসে সেই আমি ওকে স্টাডি ক্লাস নিচ্ছি, আমি ওকে সংগঠন করানোর কথা ভাবছি, এরকম নয়, বরঞ্চ আমি কি করে করতে পারি। যে কোনো রকম গ্রুপ হলে বা কোনো রকম উদ্যোগ শুরু হলে ও সবসময় চাইতো আমাকে কিভাবে জোড়া যায়। আমি পারি না পারি, তুমি থাকো না, ঠিক হবে, দেখো না, সঙ্গে থাকো না, এইভাবেও ও আমাকে উৎসাহিত করে যেত। একেবারে ক্যালকুলেশন করতো না একে দিয়ে কী হবে, কতটা হবে। ফলে সেই ক্যালকুলেশন না করে যেভাবে বাঁচতো, অসম্ভব এনার্জি নিয়ে, আমরা ভাবতেই পারতাম না, মানে ভাবিনি কখনো, মানে আসলে কোনো স্বপ্নেই আসলে আসেনি যে এরকম কোনো দিন দেখতে হবে, মানে দেখতে হতে পারে। তাহলে আজকের দিনটা অনেক কষ্ট করে, অনেক নিজেকে ঠিক করে বলছি, আমি জানি না আমি কি বলছি। আমার কাছে পিকু আসলে এইটুকুই, মানে বলার মতন করে আমি আর কিছু বলতে পারবো না। আমাদের জীবনে যেভাবে জড়িয়ে গেছে, তো সারা জীবনই বেঁচে থাকবে। শুধু মিটিং মিছিল তা নয়, প্রত্যেক দিনকার যাপনে জড়িয়ে গেছে আসলে, সকাল থেকে রাত প্রত্যেকটা সময় আসলে ওকে মনে হচ্ছে। বন্ধুরা, শুনলেন আমাদের বন্ধু বাপ্পার গান এবং গণ আন্দোলনের কর্মী সমাপ্তি সরকারের বক্তব্য, প্রসঙ্গ আমাদের রায়া। এরপরে আমরা শুনব শতাব্দী দাসের বক্তব্য, শতাব্দীয় গণ আন্দোলনের কর্মী, নারী আন্দোলনের কর্মী। শতাব্দীর বক্তব্যের আগে আমরা শুনব বাপ্পার গাওয়া আরেকটি গান। শুনছেন আমাদের রায়া। তারে ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ি, দিতাম পাখির কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ি, দিতাম পাখির কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আর কুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে জ্বর কাকাটা, আর কুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে জ্বর কাকাটা, তাহারু পরে সদর কোঠা, তাহারু পরে সদর কোঠা, আয়না মহলটা কেমনে আসে যায়।
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কপালের ফের নইলে কি পাখিটি এমন ব্যবহার, কপালের ফের নইলে কি পাখিটি এমন ব্যবহার। খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন বনে পাড়ায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচা আসে, খাঁচা তো কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচা আসে, খাঁচা তো কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, বিতা পাখির পায় কেমনে আসে যায়, কেমনে আসে যায়। পাখি আসে যায়। আমি শতাব্দী। রায়া সম্পর্কে কখনো এই পরিস্থিতিতে বলতে হবে, এভাবে বলতে হবে তা ভাবিনি। কুশল দেবনাথের কয়েকটা কথা কানে দগদগে ঘায়ের মতো পীড়া দিচ্ছে। কুশল দেবনাথ, যিনি কলকাতার জন আন্দোলনের পরিসরে, এমনকি আমার অনুজদের কাছেও কুশল দা, অথচ আমার কাছে কুশল কাকু। কারণ আমার কাছে কমরেড কুশল দেবনাথের রাজনৈতিক পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠেছিল অন্য এক পরিচয়, বন্ধুর বাবা। উন্মাদ প্রায় হাসি হাসতে হাসতে সেই কুশল কাকু বলছিল, জিডি হাসপাতালের প্রাঙ্গণে একটা ছোট্ট দেখে লাল পতাকা নিয়ে আয়। ওই পতাকার দরকার পড়েছিল আত্মজার সব মুড়ে দেওয়ার জন্যে। আসলে ওই কথাটাই রায়াকে চেনায়। আমি তাকে আশৈশব আকৈশোর তো চিনিনি, কিন্তু 30 বছরের যে মেয়েটাকে পেয়েছিলাম সে বিদ্রোহীও বটে, ছোট্ট মানুষও বটে। রায়া ছিল বোন আর বন্ধু, আমার মেয়ের মাসি। হয়তো 2015 নাগাদ পরিচয়। তখন সে আনন্দবাজারে সাংবাদিক। আনন্দবাজারের নেটের জন্যে আমার থেকে একটা লেখা চাওয়ার মাধ্যমেই বোধহয় আলাপ শুরু। দেখা সাক্ষাৎ সামান্য কয়েকবার হয়েছিল তখন, কিন্তু তারপরেই সে আমেরিকায় পাড়ি দেয় সংসার পাততে। বস্তুত আলাপটা জমাট বেঁধেছিল ফোনে, হাজার হাজার কিলোমিটার দূরত্বে বসে ও বিদেশে যাওয়ার পরে। আমাদের আলাপ আর আড্ডা হতো ভিন্ন ভিন্ন টাইম জোনে বসে। আমার এখানে যখন সূর্যাস্ত, ওর ওখানে তখন সূর্যোদয়। আমি যখন বাড়ি ফিরছি কাজ থেকে, তখন রায়ার ঘুম ভেঙে পিং করার সময়। এ ব্যাপারে ও নিয়মিত ছিল। এতটাই অভ্যস্ত হয়ে গেছিলাম যে বিকেলে ইনবক্সে রায়ার মেসেজ না দেখলে ভাবতাম ওর শরীর খারাপ কি। রায়ার মৃত্যুদিনে হাসপাতাল শ্মশান হয়ে বাড়ি ফিরে ফোন দেখলাম, তখনও গ্রুপ চ্যাটগুলোয় পিং হলেই গ্রুপের প্রোফাইল পিকচারগুলোতে অন্যদের সঙ্গে ওরও ছবি ভেসে উঠছে, অথচ গ্রুপ চ্যাটগুলোতে আলোচনা হচ্ছে ওর মৃত্যু নিয়ে। খুব অদ্ভুত ঠেকেছিল।
এই যে খানিক রিয়াল খানিক ভার্চুয়াল বন্ধুত্ব, সেটা পেরিয়ে রায়ার পরিবারটির সাথে আত্মীয়তা গড়ে ওঠে কুশল কাকুর ভাঙড় কাণ্ডে রাজদ্রোহী হিসেবে গ্রেপ্তার হওয়ার পর। সোনারপুর থানায় প্রথম দেখা আলপনা কাকিমার সঙ্গে, তারপর একাধিকবার বারুইপুর কোর্টে। কাকুর সঙ্গে আলাপ যখন, তখন দুজনের মাঝখানে গড়াত। শুনানির দিনগুলোতে যেতাম, খানিক কাকিমার প্রতি মমত্বে, খানিক সুদূর আমেরিকায় মেয়েটাকে আপডেট দিতে হবে বলে। কাকিমাকে সঙ্গ দিতে প্রথম গার্ডেন রিচে যাই কাকুরই কোনো এক জন্মদিনে, যখন কাকু নিজে জেলে। সেই যাওয়ার ফলে আঁখি চিরকালের জন্যে ওই বাড়ির নাতনি হলো। তারপর কাকু একদিন জামিনও পেল। সে কি উৎসব আমাদের! গার্ডেন রিচে খাওয়া দাওয়ার আয়োজন, আর আমেরিকায় বসে তার তদারকি করছে রায়া। সেবার পুজোয় ও দেশে এলো। আমরা 4.5 জন মিলে বেড়াতে গেলাম পাহাড়ে। সবচেয়ে বেশি উৎসাহ রায়ারই। ট্রেন ক্যান্সেল হলো তো তৎক্ষণাৎ বাসের টিকিট কেটে ফেললো সে। রায়ার ব্যাগে হার্ডবাউন্ড স্বপন কুমার সমগ্র। আমার তো চক্ষু চড়ক গাছ। স্বপন কুমার কে পড়ে এই বয়সে, তাও আবার হার্ডবাউন্ড বয়ে আনা কোনো মানে হয়? এই শিশুসুলভতা একদিকে, আর পারিবারিক সূত্রে পাওয়া দ্বন্দ্বমূলক বস্তুবাদের দীক্ষা অন্যদিকে। এই দুয়ের মিশেল ছিল রায়া। মার্ক্সীয় নারীবাদী ভাবনাতে জারিত করেছিল নিজেকে, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে যেভাবে রাজনীতিটা ও করত, তাতে মগজের থেকে হৃদয়বৃত্তির ভূমিকা ছিল বেশি। রায়া ত্রাণ নিয়ে নেপালে গেছে, ত্রাণ তুলেছে আসামের জন্য। রায়ার ইচ্ছে ছিল দেশে ফিরে কিছু রাজনৈতিক সামাজিক কাজে যুক্ত হবে। বিশেষভাবে আগ্রহ ছিল বাম সংগঠনগুলোর মধ্যে কিভাবে নিয়মিত লিঙ্গসাম্য বিষয়ক তাত্ত্বিক আলোচনার পরিসর তৈরি করা যায় তা নিয়ে। সে কাজ সে শুরুও করেছিল কিছু কিছু ক্ষেত্রে। লিঙ্গসাম্য সংগঠন চিত্রাঙ্গদা বা সামাজিক সংগঠন পদক্ষেপের সঙ্গে যুক্ত হয়েছিল। রায়া নির্দ্বিধায় বইমেলায় পুলিশি নির্যাতনের বিরুদ্ধে থানায় ছুটে গেছে। দাঙ্গার পরে গেছিল দিল্লিতেও। লকডাউনের পর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য যথাসাধ্য করেছে। সর্বোপরি ছিল এনআরসি আন্দোলন। পার্ক সার্কাস রায়ার শেষ প্রতিবাদ ভূমি। পার্ক সার্কাসে রাতের পর রাত কাটিয়েছে ও। ওই ময়দানের মানুষ বেটেখাটো মেয়েটাকে বিলক্ষণ চিনত। নির্দ্বিধায় ও বলতো জীবন থাকতে দরিদ্র সংখ্যালঘুদের দেশ ছাড়া হতে দেবে না। কোথাও কেউ অসমের এনআরসিতে বাদ পড়া 19 লক্ষ মানুষের কথা বলছে শুনলেই ও বলতো 19,06,657 জন। ওই 6,657 জন গোটা গোটা মানুষকে বাদ দেওয়া যাবে না। এইভাবে মানুষ না মানুষ হয়ে যায়। ওর ভারী ইচ্ছা ছিল নেপালি ভাষা শেখার, কারণ চা বাগানের শ্রমিকদের মধ্যে কাজ করতে গেলে নেপালি ভাষা জানা জরুরি। একদিন এক মিছিলে গেরুয়া হামলা হলো রোগাভোগা শাহ রেজা আলমের ওপর। সবার আগে ঝাঁপিয়ে পড়ে তাকে আগলে দাঁড়িয়েছিল রায়াই। মিছিলও বড় ভালোবাসত। আমার মেয়েকে স্লোগান শেখানোর দায়িত্ব ওরই ছিল। বজ্র নির্ঘোষে স্লোগান দিত ও। মিছিলে ও প্রাণ পেত নাকি মিছিল ওকে পেয়ে প্রাণ পেত আমি জানি না। এনআরসি বিরোধী মহামিছিলের দিন রামলীলা ময়দানে দাঁড়িয়ে কতজনের গালে নো এনআরসি নো সিএএ লিখে দিয়েছিল স্বহস্তে। ওকে সবচেয়ে বেশি হয়তো মনে পড়বে মিছিলের দিনগুলোতেই। ওটাই ছিল ওর নাচা গাওয়া খেলা উৎসবের পরিসর। লেনিন সরণির হাসপাতাল থেকে কেওড়াতলার দিকে যাচ্ছি যখন, এসপ্ল্যানেডের রাস্তাঘাট পেরোচ্ছি, তখনও ভাবছিলাম আরে এই রাস্তা দিয়েই তো কতবার মিছিলে হেঁটেছিলাম ওর সঙ্গে। মিছিল বোধহয় আর আগের মতো থাকবে না রায়ার মৃত্যুর পর। সমাজ মাধ্যমে অনেকেই জানতো ও একবজ্ঞা তর্ক করে, বিরুদ্ধ মতের প্রতি কর্ণপাত করে না। ওকে বোঝাতাম অন্য যুক্তিও শুনতে হবে খণ্ডন করার আগে। সময় যদি সময় দিত তাহলে হয়তো ও আরও পরিণত হতো। সে সময় ও পায়নি। তাই আমি রায়াকে মনে রাখবো এমন একজন হিসেবে, একবজ্ঞা তর্ক করে যাওয়ার প্রাণশক্তিটুকুই ছিল যার নিজস্ব এবং স্বতন্ত্র। অথচ এই রায়াই আবার আঁখি আর বিহুর বন্ধুও বটে। পাওয়ার অফ গার্লসদের ছবি এঁকে আঁখি তাই লেখে আমি বিহু দিদি আর রায়া মাসি। সেই রায়া নেহাতি শিশুসুলভ, বন্দুকের নল নয়। সেই রায়ার ক্ষমতার উৎস তার ছেলে মানুষই। রায়ার কোনো শ্রাদ্ধ নেই, যেমন আমারও থাকবে না। কি তার পারলৌকিক গুরুত্ব তা বুঝি না, কিন্তু এটা এখন বুঝতে পারছি যে 11 দিন শ্রাদ্ধের অজুহাতে মৃতের আত্মীয়রা যে কাছাকাছি থাকতে পারত, শোকতাপ ভাগ করে নিতে পারত, ভাগ করার ফলে দুঃখ ক্ষয় পেত, এইটা বড় জরুরি ছিল।
রায়ার মৃত্যু যে শূন্যতা আর অসহায়তা সৃষ্টি করেছে তা যূথবদ্ধতা আর আন্দোলন দিয়েই কাটাতে হবে এ বেশ বুঝতে পারছি। রায়ার মৃত্যুতে দক্ষিণপন্থী গেরুয়া রাজনীতি সমর্থকদের উল্লাস দেখে প্রথমে আহত হয়েছিলাম, ক্ষুব্ধ হয়েছিলাম। তারপর বুঝেছি মেয়েটা নিশ্চয়ই এতটাই ব্যতিব্যস্ত করেছিল তাদের। এখানেই রায়ার সার্থকতা। কতজনের কাছে ও মিছিলের মুখ ছিল, কতজনের কাছে ছিল অ্যাগনি আন্ট, কতজনের ঘাড়ের ওপরে চেপে বসেও বলতো প্রায় যে আমাকে বল, দুঃখ আমার সাথে শেয়ার কর। আমার কাছে ও এসবের থেকে আলাদা কিছু ছিল। বন্ধু হলেও ওকে আঁখির একটা বড় ভার্সন মনে হতো আমার। আর এখানেই আমার সমস্যা। কমরেডের মৃত্যু তাও মেনে নেওয়া যায়, ছটফটে একটা প্রাণবন্ত মেয়ের মৃত্যু মেনে নেওয়া খুব খুব কঠিন হচ্ছে। এটা ঠিক হলো না রায়া, এ ঠিক হলো না কমরেড, এ উচিত হলো না বন্ধু। লাল সেলাম জেনো তুমি, কিন্তু সেই সঙ্গে অনেক অনেক আদরও জেনো। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। শুনছেন আমাদের বিশেষ অনুষ্ঠান আমাদের রায়া। আমরা শুনছি আমাদের সদ্য প্রয়াত বন্ধু ও কমরেড রায়া দেবনাথের স্মৃতিচারণ। আমরা শুনলাম আমাদের বন্ধু বাপ্পার গান এবং শতাব্দী দাসের বক্তব্য। এরপরে যিনি স্মৃতিচারণ করবেন তিনি তৃষ্ণিকা, নারী আন্দোলনের কর্মী এবং গণ আন্দোলনের কর্মী তৃষ্ণিকার বক্তব্যের আগে আমরা শুনব আমাদের বন্ধু তিতিরের গাওয়া একটি গান। রায়াদির চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু সব থেকে বেশি আক্ষেপের জায়গা যেটা, যে আমরা আর কেউ কোনোদিনই রায়াদির মতন ভালোবাসতে শিখতে পারবো না। রায়াদির স্বপ্ন, তার ইচ্ছে, তার না বলা কথাগুলো বেঁচে থাক আমাদের মধ্যে, বাঁচিয়ে রাখুক রায়াদিকে প্রতিদিন। আমার কিছু কথা ছিল তোমায় বলার, কে বলে তোমায়, যেই নায় আমি ঠোঁটে নেড়েছি, সেই কথাটা তলিয়ে গেল এই সময়ের শব্দ তলায়। কিছুই তো আর যায় না শোনা, কার কথা কে বুঝবে বলো, বুঝতে হলে কথার মানে চেনা পথের বাইরে চলো, মন তোমার বুকের আগুল খোলো। মন রে আমার কিছু কথা ছিল,
পাগল খোলো মন রে, আমার কিছু কথা ছিল। ফেসবুকে যেটা রায়াদির শেষ মেসেজ, চিত্রাঙ্গদার গ্রুপেও সেটাই শেষ মেসেজ। মেডিকেল টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার কমপ্লিট বেড রেস্ট বলেছে, কদিনের মধ্যেই সুস্থ হয়ে ফিরছি। আর তার কদিন আগেই রায়াদির নিজেই বলেছিল যে মিসিং উইমেন নিয়ে, হারিয়ে যাওয়া মেয়েদের নিয়ে একটা লেখা লিখবে। তার আগে রায়াদি নিজেই যে হারিয়ে যাবে এত তাড়াতাড়ি, সেটা বোধহয় আমরা কেউই ভাবিনি। ফলে এই নতুন বাস্তবতায় এই রায়াদি নেই, এই বাস্তবতায় আমরা কেউই এখনও ধাতস্থ হয়ে উঠতে পারিনি। তাই সাথী রায়াকে নিয়ে, তার জীবনে লিঙ্গ রাজনীতি বা চিত্রাঙ্গদার সাংগঠনিক জীবনে তার চলা, সেটা নিয়ে ঠিক কতটা বলে উঠতে পারবো জানি না। রায়াদি তো বেশ কিছু বছর কলকাতায় ছিল না, তো কলকাতায় না থাকাকালীনও বিভিন্ন সময় চিত্রাঙ্গদার ম্যাগাজিন বের হলে নিজে থেকেই PDF চেয়ে সেটা পড়ে, ম্যাগাজিন পড়ে কী ভালো লেগেছে, খারাপ লেগেছে, কোথায় কোনটা সমস্যা, এই সমস্ত কিছু রিভিউ দেওয়া, বা কী করা যেতে পারে, ছোটো গল্পের ট্রান্সলেশন করা যেতে পারে, সেটা আমিও করে দেবো, এরকম বলা, পরামর্শ দেওয়া, এগুলো ছিলই। তারপরে কলকাতায় ফিরে হুড়মুড় করে চিত্রাঙ্গদার জীবনে রায়াদির প্রবেশ। আমাদের কাছে তখন বোধহয় খানিক অনুপ্রবেশ লেগেছিল। মানে আমরা প্রথমটায় খুব আন্তরিক হয়ে উঠতে পেরেছিলাম এমনটা মোটেই নয়। এই প্ল্যান সেই প্ল্যান, মানে রায়াদি যেরকম যেন এলাম দেখলাম জয় করলাম মোডে থাকে সারাক্ষণ, সেরকমই। ফলে আমরা ঠিক হচকচিয়ে যেতাম। তারপর আমাদের সেসব মনে হওয়া যে কীভাবে পাল্টে দিল। পরে আমরা যখন বলেছিলাম যে জানো প্রথমে এরকম মনে হয়েছিল, তখন বলেছিল হ্যাঁ আমি বুঝতে পারছিলাম যে কোথাও একটা গণ্ডগোল আছে, কিন্তু সেই আর কি, রায়াদি পাত্তা দেয়নি। নিজের উপর বিশ্বাস ছিল বোধহয় যে এটাকে, এই দূরত্ব খুব অনায়াসে ঘুচিয়ে ফেলতে পেরেও ছিল। তাই সাথী রায়ের মতো গণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী, যে সমস্ত রকমের আন্দোলনে লড়াইয়ে সক্রিয়ভাবে সশরীরে হাজির থাকতো সবসময়, তার জীবনের কোনো একটি নির্দিষ্ট ধারার রাজনীতি বা সাংগঠনিক জীবনে পথ চলা নিয়ে বলা বোধহয় খুব কঠিন। কারণ সমস্ত লড়াই বাকি অন্য সব লড়াইকে প্রভাবিত করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। রায়াদির ক্ষেত্রেও সেটাই সত্যি। ফলে এভাবে বলা যায় না যে তার অমুক লড়াইটা নারীবাদী, অমুকটা মার্ক্সবাদী, আর অমুকটা তার মানবদর্দী চরিত্র। এই সবটা মিলেমিশেই সাথী রায়া। চিত্রাঙ্গদার রায়াদির চলার পথ বছর দেড়েকের একটু বেশি হবে, 2 বছর, 2018-র মাঝখান থেকে শুরু। প্রথম দিন মনে আছে মেডিকেল কলেজের অডির সামনে মিটিং করেছিলাম। আর রায়াদির জীবনের লিঙ্গ রাজনীতি বলতে গেলে রায়াদি ওন করতো জীবন দিয়ে। মানে রায়াদি লিঙ্গ রাজনীতি করতো না, জাপনে মিশেছিল রায়াদির। মাঝে মাঝেই বলতো জানিস আমার একটা বাতাস বাড়ি আছে, সেখানে একদিন সব মেয়েদের সাথে থাকবো। মানে এটা রায়াদির ক্ষেত্রে কোনো অলীক ভাবনা বা কল্পনা নয়, এটা নিয়ে, এটাকে বাস্তব ভেবে নিয়ে তার বাঁচা, তার চলা। এবং রায়াদি যে কোনো ঘটনার ভয়াবহতায় রায়াদি এত বেশি সেটা ইমোশনালি সেটাকে উপলব্ধি করতো, যে আমরা অনেক সময়, মানে আমরা বাকিরা তার থেকে তার রাজনৈতিক জীবন বা বয়সের হিসাবে অনুজ হয়েও যেন জীবনের সার বুঝে গেছি এই মোডে মাঝে মাঝে বলতাম যে এত ইমোশনাল হয়েও না, এভাবে ইমোশনালি দেখো না বিষয়গুলোকে। কিন্তু রায়াদি এসবকে পাত্তা কখনো দেয়নি। এবং তাই যে কোনো ঘটনায় রায়াদি যেরকমভাবে খারাপ ঘটনায় নিজে খারাপ থেকেছে সেই সময়, সেটা জেনে, সেটাকে ফিল করে, আবার কোনো ছোট ছোট লড়াই জেতার পরও সেটাকে এত খুশি হয়েছে যে ফোন করে মেসেজ করে জানিয়েছে। এবং আমাদের রাজনৈতিক জীবনের মতো আমাদের ব্যক্তিগত জীবনেও রায়াদির প্রবেশটা হুড়মুড়িয়েই, হচকচিত হয়ে, মানে প্রাথমিকভাবে অস্বস্তিতে পড়েছি আমরা। তারপরে যেটা পেয়েছি একটা অনাবিল নির্ভরশীলতার জায়গা। মতপার্থক্য থেকেছে আমাদের সব সময়, মানে ইনফ্যাক্ট এই সময়ই এক বিষয় নিয়ে চিত্রাঙ্গদার মধ্যে আলোচনা চলছিল, তাতে কেউই আমরা একে অন্যের সাথে বিভিন্ন পয়েন্টে সহমত হতে পারছিলাম না। মতপার্থক্য ছিল, রায়াদির সাথেও ছিল, সেটা নিয়েও রায়াদির একটা লেখা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সমস্ত বিতর্কই আপাতত অমীমাংসিতই রয়ে গেল। রায়াদির বক্তব্যগুলো সেই পয়েন্ট ঠিক সঠিকভাবে আর জানার কোনো উপায় নেই আমাদের। আর লাস্ট ফেজে রায়াদি
আমরা সবাই জানি যে নো এনআরসি মুভমেন্ট চলছিল, সেটার জন্য পার্ক সার্কাসে অবস্থান চলছিল মেয়েদের। সেখানে রাতের পর রাত পড়ে থেকেছে, লিটারেলি লোটা কম্বল নিয়ে থাকা, ঘরবাড়ি বানিয়ে ফেলা যাকে বলে, সেটাই করেছিল। সেখান থেকে রিপোর্ট করতো কী কী হচ্ছে, এবং মাঝে মাঝে বলতো, জানিস তো যে এত মেয়ে একসাথে লড়ছে, কি ভাল লাগছে, এত মেয়ে একসাথে কাজ করছে, কিন্তু দেখ তারপরও আমাদের মেয়েদের কোনো নিজের দেশ বলে, নিজের জায়গা বলে কিছু হয় না, হলো না এখনও। আর একটা মজার বিষয় ছিল, মানে তখন মজার মনে হতো, এখন বুঝতে পারছি কতটা সিরিয়াস। রায়াদির সাথে কারো আলাপ হলে, কারো কথা হলে, তার 2 দিনের মধ্যে রায়াদি এসে বলতো, দেখ আমি একজনকে খুঁজে পেয়েছি, এই লিঙ্গ রাজনীতিটা করতে চায়, এই জেন্ডার পলিটিক্সটা বোঝে, করতেই চায়, চিত্রাঙ্গদা করবে। আমরা ভাবতাম যে মানে একজনের সাথে 2 দিনের আলাপে কী করে রায়াদি এত শিওর হয়ে যাচ্ছে। এখন যখন রায়াদি নেই, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখা পাচ্ছি, পড়ছি রায়াদিকে নিয়ে, বিভিন্ন মানুষের লেখা, তখন বুঝতে পারছি যে রায়াদি কতটা সিরিয়াসলি কথাগুলো বলেছে। কারণ ওই রায়াদি সেই অল্প সময়ে মানুষকে ভালোবেসে, সেই ভালোবাসার জল হাওয়া দিয়ে তাদের মধ্যে নিজের আদর্শের বীজগুলো খুব সহজে বপন করে দিয়ে গেছে। সে ক্ষমতা তার ছিল, এবং সেই বীজের অঙ্কুরোদ্গমগুলো বোধহয় দেখতে পাচ্ছি। আর প্রথমেই বলছিলাম যে রায়াদির ইমোশনাল হওয়া নিয়ে বোধহয় আমরা অনেক সময় বলেছি, এবং বললে খুব বলতো যে ইমোশান ছাড়া মানুষ হয় না। ফলে সেটা বাদ দিয়ে কাউকে ভাবা, দেখা, মানে জানি না আজ কোনটা ঠিক কোনটা সঠিক, কিন্তু রায়াদির জীবনে ইমোশান আর রাজনীতি দুটোই সমান্তরালভাবে ছিল, পাল্লা দিয়েছিল, কোনোটা কম বা কোনোটা বেশি বলাটা মুশকিল। আর সেজন্যই বোধহয় এত অল্প সময়ে এত বেশি সংখ্যক, এত বিভিন্ন ধরনের, বিভিন্ন স্তরের মানুষের সাথে সহজে মিশে যেতে পেরেছে, তাদের ভালোবাসা পেয়েছে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে রায়াদি তাদেরও ভীষণভাবে ভালোবেসেছে। আর কোনো মানুষ বিপদে পড়েছে, মানে সেটা ছেলে মেয়ে লিঙ্গ পরিচয় নির্বিশেষে যে কোনো মানুষ হলেই বিপদে পড়েছে বা বিপদে পড়তে পারে, মানে ন্যূনতম আশঙ্কা আছে জানলেই ফার্স্ট অপশান রায়াদির ছিল, আমার কাছে চলে আয়, আমার বাড়ি চলে আয়, এটা আমার বাড়ির ঠিকানা, এইভাবে আসবি, অমুক বাস এসে আমাকে অমুক জায়গায় এসে একটা ফোন করবি, আমি ঠিক তোকে নিয়ে নেবো। মানে আমরা যারা লিঙ্গ রাজনীতি করি বা আমরা গণ আন্দোলনের সাথে যুক্ত, আমরা জানি বা সবসময় আমরা এই অভাবটার সামনে মুখোমুখি হই যে একটা শেল্টার হোম বোধহয় ভীষণ দরকার, যেটার অভাবে প্রচুর মানুষ জেনে বুঝেও নিজের অত্যাচারিত হয়ে দিনের পর দিন সেই অত্যাচারের পরিসর ছেড়ে, হিংসার পরিসর ছেড়ে বেরিয়ে আসতে পারে না। রায়াদি একাই হয়তো অনেকের কাছে সেই নির্ভরশীলতার জায়গা, সেই আশ্রয়টা হয়ে উঠতে পেরেছিল, সেই আশ্রয় দেবার সামর্থ্য তার ছিল। আমরা যারা রায়াদির লড়াই আন্দোলনের সাথী, আমরা চেষ্টা করব আমাদের আগামী দিনের লড়াইয়ে রায়াদির এই জীবনবোধ, রায়াদির এই রাজনৈতিক চেতনা প্রতিফলিত করার, তার মাধ্যমে আমাদের সাথীকে বাঁচিয়ে রাখার, তার লড়াইকে বাঁচিয়ে রাখার, এইটুকুই। বন্ধুরা শুনছেন আমাদের রায়া। আমরা শুনলাম আমাদের বন্ধু তৃষ্ণিকার বক্তব্য, তার আগে শুনলাম তিতিরের গাওয়া একটি গান। এখন শুনব ডাক্তার কৌশিক দত্তর বক্তব্য, এবং তার আগে শুনব প্রদীপ রায়ের গাওয়া একটি গান। আমি গাইব গাইব বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সবকটা জানালা খুলে দাও না। আমি গাইব গাইব বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সবকটা জানালা খুলে দাও না।
চোখ থেকে মুছে ফেলো শ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো শ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাকে একা একা মনে করে রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবকটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে। ঘরের আলো সব আধার করে, আজ আমি সারা নিশি থাকবো জেগে। ঘরের আলো সব আধার করে, ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি। রায়াকে নিয়ে কোনোদিন স্মৃতিচারণ করতে হবে ওর অবর্তমানে, এমন কথা কখনো মনে হয়নি, কখনো ভাবিনি। এটা দুঃস্বপ্নের মতো, এখনো বিশ্বাস করার মতো পর্যায়ে পৌঁছইনি আমরা, অনেকেই পৌঁছইনি সেই জায়গায়। যারাই ওকে কিছুটা ঘনিষ্ঠভাবে চিনত তাদের কাছে ওর এই অনুপস্থিতি একটা অবিশ্বাস্য আঘাত, এবং মাত্র এই কয়েকদিনের মধ্যে সেই আঘাতটা কাটিয়ে ওঠা এবং কাটিয়ে উঠে ওকে নিয়ে কিছু গুছিয়ে বলা খুবই কঠিন একটা কাজ, প্রায় অসম্ভব বলা চলে। ইতস্তত অনেক কথাই মনে আসছে বিভিন্নভাবে। ওর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অনেকেই পরিচিত, অনেকেই তাকে কমরেড হিসেবে সেলাম জানিয়েছেন, তার সঙ্গে মিছিলে যারা হেঁটেছেন সেই সব স্মৃতিচারণ করছেন। আমাদের সঙ্গে পরিচয়টা অনেকটা বেশি ব্যক্তিগত স্তরে ছিল, এমনকি অরাজনৈতিক স্তরেও পরিচয়ের বেশিরভাগটা। সুতরাং আমাদের যে স্মৃতিগুলো প্রতি মুহূর্তে মনে আসছে সেগুলো অনেকগুলোই রাজনৈতিক স্মৃতি নয়, অরাজনৈতিক স্মৃতিগুলোই খুব বেশি মনে আসছে। ছোটোখাটো হাসি ঠাট্টা ঝগড়াঝাটি সব রকমের স্মৃতি মিলেমিশে, এবং যেগুলো আমাদের গুছিয়ে অন্য কিছু ভাবতে দিচ্ছে না এই মুহূর্তে। রায়ার সঙ্গে আমার পরিচয় সময়কাল হিসেবে দেখলে খুব বেশি দিনের হয়তো নয়, বছর 5-এর। ঘনিষ্ঠ পরিচয় খুব বেশি হলে 2.5 বছর 3 বছর মতো। কিন্তু এইটুকু সময়ের মধ্যেই আমাদের মনে যে জায়গাটাও করে নিয়েছে ব্যক্তি মানুষ হিসেবে, সেই জায়গাটা এত অল্প সময়ের মধ্যে করে দিতে পারার মতো মানুষ পৃথিবীতে কমই আছে। অবশ্যই ওর রাজনৈতিক কর্মকাণ্ডগুলোর সঙ্গেও আমরা পরিচিত এবং সেগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, চিরকাল থাকবে। এই প্রসঙ্গে বলার এটুকুই যে রাজনীতি সচেতন, রাজনীতি সম্বন্ধে প্রচুর পড়াশোনা জানা এবং অভিজ্ঞ বা ভালো তত্ত্ব জানেন বা সেই অনুযায়ী প্ল্যান করতে পারেন,
এরকম মানুষ অনেক আছেন আমাদের চারপাশে, যারা হয়তো অনেকে আরও বড় নেতৃস্থানীয় ব্যক্তি হতে পারেন, যারা হয়তো আরও সঠিকভাবে আমাদের পথ দেখাতে পারেন, এরকম অনেকে আছেন। কিন্তু রাজনীতিতে রায়ার যে বিশেষত্ব ছিল সেইটাই যেটা ব্যক্তিগত সম্পর্কেও ওর মধ্যে আমরা দেখতে পেতাম, সেটা হচ্ছে ওর তীব্রতা। এক কথায় তীব্রতা, মানে লুকিয়ে রেখে ঢেকে কিছুই করতে পারতো না। ভালোবাসার মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে, আবার জড়িয়ে ধরার মধ্যে ওর যে আন্তরিকতা এবং তীব্রতা লক্ষ্য করতাম আমরা সাধারণ ব্যক্তি জীবনের মধ্যে। হঠাৎ করে কারো কাছে গিয়ে আবদার করতে পারা, যার সঙ্গে কালকে ঝগড়া হয়েছে আজকে আবার বন্ধুত্ব হয়ে যাওয়ার পর মুহূর্তেই আবার তার সঙ্গে গলা জড়িয়ে ধরতে পারা, তার কাছে আমাকে এটা দাও, বা ঠিক আছে তোর ওটা আমি কিনে দেবো, এইগুলো বলতে পারা হঠাৎ করে, অপেক্ষাকৃত অল্প পরিচিত মানুষকেও বলতে পারা। সেই পারাটাই রাজনীতির ক্ষেত্রেও ওর আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করতাম, এবং যেটা ওকে এই রাজনীতির মঞ্চগুলোতে বা মিছিলগুলোতেও বিশিষ্ট করে তুলেছে। অনেকে শেয়ার করেছেন, কেউ কেউ হয়তো ফেসবুকে ছবি দেখে থাকবেন যে কোনো একটা আয়োজন করা হয়েছে মানুষকে খাওয়ানোর, বাচ্চাদের খাওয়ানোর, সেখানেও নিজে হাতে বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। এই যে রায়া, যে নিজে হাতে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছে ভালোবেসে, রাজনীতিতেও এই রায়াকেই দেখতে পাওয়া গেছে। সে তার নিজের ব্যক্তিগত ভালোবাসার তীব্রতা, আবেগের তীব্রতা, অনুভূতির তীব্রতা, যেটা বিশ্বাস করে সেটা জোর গলায় বলে ফেলতে পারার ক্ষমতা, অন্যের কথা অপছন্দ হলে তার সঙ্গে গিয়ে চিৎকার করে ঝগড়া করতে পারা, চিৎকার করে স্লোগান দিতে পারা, সামনে এগিয়ে যাওয়া, নিজের বিশ্বাসটাকে খুব ভালোবেসে আঁকড়ে ধরতে পারা এবং সেই বিশ্বাসের জন্য অনেক ভয়কে তুচ্ছ করতে পারা, এই জিনিসগুলো ওকে ব্যক্তি জীবনেও এবং রাজনীতিতেও দুই জায়গাতেই বিশিষ্ট করে তুলেছিল। এবং ও না থাকা অবস্থায় এই কাজটা করতে পারার মতো মানুষ আমরা খুব কম দেখতে পাবো। মানে অনেক প্রবীণ, বয়স্ক এবং সম্মানীয় নেতারা যখন আমাদের ছেড়ে চলে যান, তখন তাদের সেই ভূমিকাটা রিপ্লেস করার মতো মানুষও এসে যান। কিন্তু রায়ার ভূমিকাটা এমনই যে ভূমিকাটায় ওকে রিপ্লেস করার মতো মানুষ সহজে পাওয়া যাবে না। কারণ এরকম অদ্ভুত প্রাণবন্ত মানুষ, এরকম অদ্ভুত আবেগপ্রবণ, কিছু ক্ষেত্রে আবেগ সর্বস্ব মানুষ এমন তো খুব বেশি হয় না। সুতরাং ব্যক্তি জীবনে, মিটিংয়ে, মিছিলে, সর্বত্রই ওকে আমরা বহুদিন মিস করব। চট করে ওর পরিপূরক কেউ আসবেন বলে আমাদের মনে হয় না। শেষে একটা কথা বলি, যে পরিস্থিতিতে যেভাবেও হঠাৎ চলে গেল সেটা খুবই মর্মান্তিক এবং সেটা আমাদের পক্ষে মেনে নিতে খুব অসুবিধে হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, সেই জন্য আরও বেশি কষ্ট পাচ্ছি। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের আমরা যা জানি, যেটুকু জানি, যেভাবে আধুনিক চিকিৎসা আমরা প্রয়োগ করি মানুষের ওপরে, ওর মতো অনেক মানুষের ওপর আমরা প্রয়োগ করেছি এবং তাদের অনেককে বাঁচাতে পেরেছি, সেগুলোর প্রায় কিছুই ওর ওপরে প্রয়োগ করা গেল না। এই মহামারীর কারণে বেশিরভাগ ভালো হাসপাতালে আমরা ওর জন্য একটা বেড অ্যারেঞ্জ করতে পারলাম না। যেখানে শেষ অবধি একটা জায়গা পাওয়া গেল, অন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের আন্ডারেই ভর্তি হলো, কিন্তু সেখানেও ওর জন্য আইসিইউ বেড পাওয়া গেল না, কারণ আইসিইউতে কোনো বেড খালি ছিল না এই মহামারীর পরিস্থিতির কারণে। এবং এই কোভিড-19-এর রিপোর্ট পাঠানো হলো, সেটা অন্য জায়গায় যায়, সেখান থেকে আসতে সময় লাগে, সেখানে থেকে রিপোর্টটা আসার আগেই ও চলে গেল আমাদের ছেড়ে। এবং রিপোর্ট নেগেটিভ এলো শেষ অবধি, যে করোনা রিপোর্টও নেগেটিভ, কিন্তু সেই রিপোর্টটা আসতে দেরি হওয়ার কারণে অনেকগুলো পরীক্ষা আটকে গেল, বেশ কিছু জিনিস হয়তো আমরা আগে করতাম সেগুলো আটকে গেল। সব কিছু করতে পারলেও ওকে বাঁচানো যেত এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু লড়াইটা করতে পারার মধ্যে একটা তৃপ্তি আছে, একটা বিবেকের সামনে দাঁড়াতে পারার জায়গাটুকু তৈরি হয় যে আমরা লড়াইটা করতে পেরেছিলাম। লড়াইটা করার পরেও যদি ওকে আমরা বাঁচাতে না পারতাম, তবু যদিও আমাদের ছেড়ে চলে যেত, তাও আমরা দুঃখ সত্ত্বেও মেনে নিতাম যে শেষ অবধি লড়েছিলাম তো আমরা। কিন্তু যে মেয়েটা নিজের জীবনে এত লড়াই করলো, সব জায়গায় গিয়ে ঝাঁপিয়ে পড়লো, তাকে এত মানুষ ভালোবাসতো, সেটা তার মৃত্যুর পরেও আমরা টের পাচ্ছি। বহু মানুষ তার জন্য শোক জ্ঞাপন করছেন, কিন্তু এত মানুষের ভালোবাসা সত্ত্বেও
তার জন্যে আমরা ঝাঁপিয়ে পড়ে একটা প্রকৃত যুদ্ধ করেই উঠতে পারলাম না এই মহামারীর পরিস্থিতির জন্য, এটা একটা বাড়তি আঘাত। এত অল্প বয়সে মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল এবং প্রায় আমাদের হাত ফসকে চলে গেল। এই দুটো আঘাতের স্মৃতি নিয়েই আমাদের বাকি জীবনটা বাঁচতে হবে। এবং মেয়েটা আমাদের মনে এমন জায়গায় এমনভাবে নিজের জায়গা করে নিয়েছে, এবং সেই কুঠুরিটা এমন একটা কুঠুরি, সেই কুঠুরিটা আর 5টা সাধারণ তাত্ত্বিক মানুষের জন্য যে জায়গা আছে, সম্মানের জায়গা, সেরকম নয়, একটা একান্ত ভালোবাসার জায়গা। এমন একটা জায়গায় ও নিজের স্থান করে নিয়েছে যে যতদিন বাঁচব সম্ভবত ওকে ভুলে যাওয়া যাবে না। বিভিন্ন ছবি দেখলে, গান শুনলে, আড্ডা হলে বিভিন্ন সময়ে ওর কথা মনে পড়ে যাবে এবং বারবার কান্না পেয়ে যাবে। ওকে আমাদের শেষ শ্রদ্ধা জানাই, শেষ শ্রদ্ধা, ভালোবাসা এগুলো জানাই, এবং এগুলো চিরকাল থাকবে ওর জন্য। এটুকু বলেই শেষ করছি। বন্ধুরা, শুনছেন আমাদের রায়া দেবনাথকে নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান। শুনলেন রায়ার ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার কৌশিক দত্তের বক্তব্য, এবং তার আগে শুনলেন গণ আন্দোলন কর্মী ও সাংস্কৃতিক কর্মী প্রদীপ রায়ের গাওয়া গান। বন্ধুরা, এবার শুনব দার্জিলিংয়ের তরাইয়ের চা বাগানের শ্রমিক আন্দোলনের কর্মী সুমেন্দ্র তামাংয়ের বক্তব্য, আর সেই সঙ্গে সুমেন্দ্র তামাং ও লালি গুরাসের গাওয়া গান। শুনছেন আমাদের Raya Debnath, dearly known to us as Pikudi, has left us unexpectedly. Yet she remains in our memories, our dreams, and our united struggles. She may have departed in material embodiment, but we are forever attached by the will and hope of a just and egalitarian world. It feels like yesterday that I met her and spoke to her about struggles and freedom, of passion and failures. She was someone with whom sharing was extremely easy because she was one of the most accepting person I have ever met in my life. She would keep herself associated with the problems and struggles of Darjeeling, whether it be the Gorkhaland movement of self-determination or the tea garden workers' struggle for dignified labor. She always stood firm and strongly raised her fist in the air, supporting and as solidarity with these political struggles. She was a friend of the oppressed and the exploited. We had sung together in different political programs, whether it be Kolkata or Delhi or Darjeeling itself. It is a great loss to the progressive and revolutionary circle of contemporary India that we don't have her physically among us. But once a comrade in arm, always a comrade in arm. We will carry on forward with our struggles, and as we touch the horizon of equality and justice, you will be in our thoughts and minds, and that's how we will pay our homage to you, Pikudi. Recorded and performed few months back, this song we dedicate to you. Rest in power, comrade.
বন্ধুরা, শুনলেন সুমেন্দ্র তামাংয়ের বক্তব্য এবং সেই সঙ্গে সুমেন্দ্র তামাং ও লালি গুরাসের গাওয়া আন্দোলনের গান। এখন আমরা শুনব রায়ার একসময়ের সহকর্মী এবং বন্ধু সাংবাদিক অদিতি রায়ের বক্তব্য। অদিতির বক্তব্যের পর আমরা শুনব আমাদের আরেক বন্ধু শ্রুতি গোস্বামীর গাওয়া একটি গান। শুনছেন আমাদের রায়া। বড় কঠিন একটা কাজ করতে বলা হয়েছে আমাকে, রায়াকে নিয়ে স্মৃতিচারণ। ভাবিনি কোনোদিন রায়াকে নিয়ে স্মৃতিচারণ করতে হবে। রায়া স্মৃতিতেই শুধু রয়ে যাবে। ইচ্ছে হলেও জড়িয়ে ধরতে পারবো না, ওর গাল টিপে দিতে পারবো না, ওর চুলের জট ছাড়িয়ে দিতে পারবো না, দুটি বিনি করে দেবো জট ছাড়িয়ে। অডি এই করো, অডি ওই করো, অডি জানো কি হয়েছে, এগুলো শুনবো না। রাত দুটোতে মন খারাপ হলে ফোন করতে পারবো না, যখন তখন ডেকে পাঠাতে পারবো না। রায়া আমার জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। 24 ঘন্টায়ও প্রথম এসেছিল ইন্টার্ন হিসেবে। ছোট্ট মতো পুতুলের মতো দেখতে, এক ঢাল চুল, একটা মেয়ে, খুব বকবক করে, অনেক বক্তব্য তার জীবনে, সব বিষয় নিয়ে তার মতামতও আছে, মতামত দিতে জানে, স্বচ্ছ ধারণা, এবং গ্রো করেছে নিজেকেও। আমি ওকে দেখেছি অনেক ছোট থেকে। 24 ঘন্টায় যতদিন ছিলাম প্রায় 24 ঘন্টাই একসাথে কাটাতাম। অফিস থেকে সোজা আমার বাড়িও চলে আসতো, সকালবেলা আবার আমার বাড়ি থেকে অফিসে। খুব একনিষ্ঠ কর্মী। একজন সাংবাদিকের যেটা খুব জরুরি, যে তার পড়াশোনার বিস্তারটা অনেক হওয়াটা প্রয়োজন। যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সোশ্যাল ইস্যু, সাহিত্য, সিনেমা, এবং শুধু সেটা নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, নিজের রাজ্যে সীমাবদ্ধ নয়, দেশ বিদেশের সাহিত্য প্রবন্ধ পড়া ওর একটা নিয়মিত অভ্যাস, চর্চা তো ছিলই, সঙ্গে রাজনৈতিক বোধ, সেটাকে ধীরে ধীরে গড়ে তোলা, ধীরে ধীরে সক্রিয় হয়ে যেতে দেখেছি। যাদবপুরের হোক কলরব আন্দোলনের সময় আমরা তখন খুব ম্যাসিভলি, হিউজলি কভার করছিলাম গোটা বিষয়টা। আমার যেহেতু মূলত অ্যাঙ্কারিং অর্থাৎ নিউজ কাস্টিং আমার কাজ ছিল, তো আমি বেরিয়ে গিয়ে সেই আন্দোলনে অংশ নিতে পারিনি। কিন্তু রায়াকে দেখেছি, সে একদম সোজা নেমে গেল মিছিলের সর্বাগ্রে, মিছিলের সামনের সারিতে, গলা ছেড়ে স্লোগান। আমার নিজের ছাত্রজীবনকে মনে করিয়ে দিত। অনেকবার এরকমও আমি জিজ্ঞেস করেছি যে এই যে তুই চলে গেলি, সাংবাদিকদের তো অনেকটাই ডিটাচড, অনেকটাই নিরপেক্ষ থাকতে হয়, তো এটা কি কোথাও বিচ্যুতি নয়? ও বলেছিল, হলে হোক অডি বিচ্যুতি, মানুষ হিসেবে বিচ্যুত যেন না হই আমি। এমনই আমাদের রায়া, আমার রায়া বুড়ি, এই নামেই ওকে ডাকি আমি। হ্যাঁ, ডাকি, এখনও ডাকি। আমাদের অসংখ্য অসংখ্য কোটি কোটি স্মৃতি। আমার অ্যালবামে অসংখ্য ছবি। আমার ছবি তোলার শখ। আমার মডেল লাগবে। মডেল মানে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেবো একটা মানুষ লাগবে আমার। রায়াকে নিয়ে প্রচুর ভিড়ের মধ্যে দাঁড় করিয়ে দিতাম, দাঁড়া তো এখানে, এভাবে দাঁড়া, একটা ভাঙা বাড়িতে এভাবে দাঁড়া, তো ছবি তুলবো। রায়া, আমি, প্রমা, আমরা তিনজন অবিচ্ছেদ্য, সর্বক্ষণ একসাথে থাকতাম। 3 মাস্কেটিয়ার্স বলা হতো আমাদেরকে। 24 ঘন্টার অফিস তখন পোদ্দার কোর্টে, নিচে দাঁড়িয়ে আমাদের সিগারেট খেতে হতো। ওখানে চাচা বলে একজন বসতেন, তার সিগারেটের দোকান সাজিয়ে
সেখান থেকে আমরা সিগারেট খেতাম এবং ওই দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা, চাচার সাথেও আড্ডা দিতাম। আর রায়া চাচার জীবনের সব ঘটনাই জেনে ফেলেছিল, এমন গল্প জুড়ে দিত। চাচা আমাদের তিনজনের নাম দিয়েছিলেন, আমাকে বলতেন মোটি, প্রমাকে বলতেন পাতলি, আর রায়াকে বলতেন নাটি। আমি আর প্রমা যদি কোনো দিন যাই ওই চাচার দোকানে আবার সিগারেট কিনতে, হয়তো জিজ্ঞেস করবেন নাটি কিধার হ্যায়? কী উত্তর দেব? আমেরিকা চলে গেল। সেখানে যখন স্নোফল হচ্ছে বা বৃষ্টি পড়ছে, অবধারিত রায়ের ফোন বা ভিডিও কল আসতো, অডি তুমি বৃষ্টি ভালোবাসো, এই দেখো আমি কীরকম বৃষ্টি দেখছি এখানে, তুমি গরম সহ্য করতে পারো না আর আমি এখানে ঠান্ডায় মরে যাচ্ছি। শীত বুড়িও বলতাম ওকে। বলি আমার জন্মদিনে রায় তখন নিউ ইয়র্কে, বেল বাজলো সকালবেলা, জন্মদিনের সকালে দরজা খুললাম, দেখি একজন কুরিয়ারের ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, হাতে একটা মস্ত বড় প্যাকেট। আমি বললাম এটা কোথা থেকে এলো, কে পাঠালো? বললো তো ঠিক আছে, ওখানে লেখা আছে। ম্যাডাম আমি জানি না। খুললাম, দেখি একটা বড় টেডি বিয়ার আর চকলেট রায়া পাঠিয়ে দিয়েছে। এটাই রায়া। ভালো যখন বাসে কাউকে নিঃশর্তে ভাসে, নিঃশর্তে ভালোবাসে, ভালোবাসায় ভাসে আর মুখ ফিরিয়ে নেয় যদি একবার। রায়ের থেকে জেদি আমি কম দেখেছি। আমি যে রায়াকে নিয়ে কথা বলছি এটাই আমার কাছে অদ্ভুত লাগছে। 2রা অগাস্ট চলে গেল, আজও বৃষ্টি পড়ছে। বৃষ্টি বোধহয় সেদিন থেকেই শুরু হলো। খুব ভয় করছে, চারপাশটা চেপে ধরছে, দম আটকে যাচ্ছে, ফেসবুক খুলতে ভয় লাগছে, কারণ সেখানে ঝাঁপিয়ে পড়া রায়ার অনেক অনেক স্মৃতি। সাংবাদিকতার করতে করতে রায়ের এই ছেড়ে দেওয়া সাংবাদিকতা, এটার কারণও আমি জানি। খাপ খাওয়াতে পারছিল না, কারণ সংবাদ মাধ্যম এখন কোথাও না কোথাও বিকিয়ে গেছে, আর রায়া দেবনাথ ওই বিকিয়ে যাওয়াটা জানে না। স্পষ্টবাদী, সত্যবাদী। আরেকটা জিনিস ওর মধ্যে ভয়ঙ্কর প্রবল, সেটা হচ্ছে ওর মধ্যে না কোনো মলিনতা নেই। 4-5 জন বসে অন্য কাউকে নিয়ে আলোচনা যখন করে, রায়া সেখানে আনকমফোর্টেবল দেখেছি। ওর মধ্যে কোনো মলিনতা নেই, ও পরচর্চা পরনিন্দা করে না। হ্যাঁ, কারোর ওপর রেগে গেলে মুখের ওপর তাকে যাচ্ছে তাই বলতেও দ্বিধা করে না। প্রচুর আবদার আমার কাছে ওর, আমারও। আমার থেকে বয়সে অনেক ছোট রায়া প্রমা, কিন্তু ওরা কখনো আমার দিদি, আমার অভিভাবক, আমাকে শাসন করে। আর কি বলবো, রায়া থাকবে ওর প্রতিবাদে, মিছিলে, ওর ভালোবাসায়, আদরে। ওর এভাবে চলে যাওয়াটা এতটাই আকস্মিক। আমি 26 তারিখ শান্তিনিকেতন গেলাম, তার আগেই ওর সাথে কথা হলো। ও আমার শান্তিনিকেতনের বাড়িতে অনেকবার যেতে চেয়েছে, বলেছে অডি শান্তিনিকেতনের মানুষের সাথে শান্তিনিকেতন ঘোরার মজা আলাদা হবে, তোমার সাথে যাব। তো আমি বললাম ফিরে আসি, তুই আয় আমার বাড়িতে। বললো হ্যাঁ, সুরের মাংস খাবো তোমার হাতে। তারপরে একটা প্ল্যান করি, চল লকডাউনের এই ভয়ঙ্কর দুর্দিন কেটে গেলে শান্তিনিকেতনে যাব। বললো ঠিক আছে। আমি ফিরলাম 28। ফিরে আমাদের টাওয়ারেই একজন কোভিড পজিটিভ ধরা পড়লেন বলে কোয়ারেন্টাইন হয়ে যেতে হলো আমাদের। রায়ের সাথে আর কথা হয়নি। রায়ের একটা পোস্ট চোখে পড়লো, অসুস্থ, শরীর ভালো নেই। লিখলো যে আমি ফোন না করলেই ভালো হয়, বাট নট টু ওয়ারি, উইল বি ব্যাক সুন। তো আমি বললাম ঠিক আছে, ভাবলাম ওটার অপেক্ষায় রইলাম যে ও যখন আবার সুস্থ হবে ওকে ফোন করব। কারণ রায় তো অসুস্থ হতোই, রায়ের অ্যাস্থমা, আমারও অ্যাস্থমা, এবং এমনও হয়েছে অফিসে আমি হয়তো ভুলে গেছি ইনহেলার নিয়ে যেতে, রায়া ওর কাছে একটা স্পেয়ার রেখে দিত আমার জন্য। আমি নিউজে ঢোকার আগে ওর থেকে নিয়ে নিতাম। তো এই সমস্ত নিয়ে জানি রায়া ফিরে আসবে, অপেক্ষা ছিলাম যে যেদিন ওর আর একটা পোস্ট দেখবো ফোন করব, করে বলবো চল এবার একটা প্ল্যান করি। তো পোস্ট কিছু দেখলাম না, ওটাই শেষ পোস্ট, উইল বি ব্যাক সুন। অপেক্ষায় আছি। প্রচুর ছবি এঁকে গেল,
যাওয়ার আগে। যাওয়া আগে কখনো আঁকতো না, হঠাৎ খুব ছবি আঁকলো। একটা একা নিঃসঙ্গ মেয়ে, সঙ্গে একটা বেড়াল। মেয়েটা কখনো বই পড়ছে, কখনো গাছের নিচে বসে আছে, কখনো জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, হাতে এক কাপ কফি। কিছু টের পেয়েছিল কিনা কে জানে। তবে ওই ছবিগুলো দেখে, রায়েরই আকস্মিক চলে যাওয়া দেখে একটা গান বারবার মনে পড়ছে। আর কিছু বলতে চাই না, শুধু যেটা মনে পড়ছে সেটা শোনাই। সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তারে রেখে গেছে রে। ওর ওই হাসিটাই রেখে গেছে, ওটা থেকে যাবে চিরদিন আমার কাছে। একটা কথা না বললেই নয়, খুব মনে পড়ছে। খুব উদ্ভট কাজ করতো। একদিন হাঁপাতে হাঁপাতে চলে এলো, এসে বলে, অডি, ফার্স্ট ট্র্যাকের শোরুম ভাঙচুর করে এসছি আজকে। আমি ওর হাতটা নিলাম, হাতে ওর ঘড়িটা দেখে বললাম, হাতে তো ফার্স্ট ট্র্যাকের ঘড়ি পরে আছিস বেটা। এক গাল হেসে জিভ কাটলো, রাস্তার ধারে বসে পড়লো, রাস্তার দুটো বাচ্চাকে জড়িয়ে ধরে বললো, অডি, এদের সাথে আমার ছবি তোলো, ওদের সাথে ডাব খাবো। রাস্তা দিয়ে যেতে ধরাম করে পড়ে গেল। হঠাৎ একটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা পার্লার দেখে বলে, দাঁড়াও, চুলটাকে একটু কার্ল করে আসি। ওই সমস্ত কাণ্ড কারখানা ঘটাতো, আর আমি গেয়ে উঠতাম রায়াগিরি। আসলে আমরা রায়াগিরি বলতে এই উৎকট কাণ্ড কারখানাকে বোঝাতাম। আর সেটা শুধু রায়াই করতে পারে, শুধু রায়াই করতে পারে। বড় বড় চোখ, প্রচুর বিস্ময়, প্রচুর প্রশ্ন, রায়াগিরি। সেই রায়াগিরি করেই চলে গেল। কোয়ারেন্টাইনে ছিলাম বলে শেষবারের মতো ওর মুখোমুখি হতে পারিনি। আর কী বা হতাম মুখোমুখি, ওকে ওভাবে দেখতে থোড়ি পারতাম। ওই রকম প্রাণবন্ত মেয়ে শুয়ে আছে চোখ বুঝে, হয়তো সহ্য করতে পারতাম না। একদিক দিয়ে মন্দের ভালো এটা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের
কাছে এসে দুহাত পেতেছি, আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। বন্ধুরা, আমরা শুনলাম শ্রুতি গোস্বামীর গাওয়া একটি গান এবং তার আগে শুনলাম রায়ার বন্ধু এবং একসময়ের সহকর্মী অদিতি রায়ের বক্তব্য রায়াকে মনে রেখে। বন্ধুরা, এরপর আমরা শুনব নওসিন বাবা খানের বক্তব্য। নওসিন পার্ক সার্কাস, সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক। পার্ক সার্কাসে এনআরসি বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই সেখানে যেতেন এবং আন্দোলনে অংশগ্রহণ করতেন। শুনব নওসিন বাবা খানের বক্তব্য, আর নওসিনের বক্তব্যের পরে আমরা শুনব কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সুমিত বাগচির কণ্ঠে। শুভ সন্ধ্যা বন্ধুরা, মনে করছি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। আজ রেডিও কোয়ারেন্টাইনের মাধ্যমে রায়া দেবনাথের কথা বলবো, যার অকাল মৃত্যু আমাদের সকলকে খুব খারাপভাবে আঘাত করেছে। আমি নওসিন বাবা খান 5 মিনিট রায়ের সম্পর্কে কথা বলবো। কেন আমি ব্যক্তিগতভাবে ওকে বেশি জানি না, তবু তার সাথে একবার আমার কথা হয়েছিল, কিন্তু সেই কথা প্রায় 2 ঘন্টা লাস্ট করলো। আমি জানি না তার সাথে আমার কোনো দিন ফেস টু ফেস আলাপ হয়েছিল, কিন্তু আমি এখনও সেই মেয়েটির কথা মনে করি, যে পার্ক সার্কাস আন্দোলনের এই যে একটা মধুর হাসি নিয়ে, মুখে একটা মধুর হাসি নিয়ে লেডিজ এন্ট্রি সামনে দাঁড়িয়ে থাকতো। পার্ক সার্কাস প্রতিবাদ আমার হৃদয়ের খুব কাছাকাছি, ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং ওই আন্দোলনের সাথে প্রত্যেক যে যুক্ত ছিল তারাও আমার হৃদয়ের খুব কাছে, অ্যান্ড রায়া ওয়াজ ওয়ান অফ দেম, বিকজ আমি তাকে প্রতিদিন খেয়াল করেছিলাম। শি ইউজ টু ক্রস মাই আইজ এভরি ডে। কোনো দিনও স্কার্ট পরে আসতো, কোনো দিন একটা ব্ল্যাক কালারের জ্যাকেট, হুডি জ্যাকেট যেটাকে আমরা বলি, ওটা পরে, শীতকালের সময় ছিল তো ও আসতো। কিন্তু একটা যে কমন জিনিস ওর ইন হার পার্সোনালিটি ওয়াজ, সব সময় একটা হাসি ওর মুখে থাকতো। এবার আপনি দেখুন, আই ডোন্ট নো দ্য পিপল হু নো হার পার্সোনালি, বিকজ আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না, জানতাম না, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম, কিন্তু যেতটা আমি অবজার্ভ করেছি ওর হাসিটা মুখে থাকতো। ওকে দেখেছি রিজুদার সাথে, আয়শার সাথে, তারা সব একসঙ্গেই থাকতো, স্লোগানিং করতো। এবার আমার মনে হয়, যেটা আমি দেখে ওকে বুঝি, ও রোজ পার্ক সার্কাস আসতো, কিন্তু কোনো দিন একা, কোনো দিন একটা বন্ধুর সাথে নিয়ে আসতো, কোনো দিন পুরো একটা গ্রুপ।
তো সেটা আমি অবজার্ভ করেছি ওকে। এবার আমি একদম সত্যি জানি না, এত লোকের হাজার হাজার লোকের মধ্যে আমি এই মেয়েটাকে অবজার্ভ কী করে করলাম। এবার আমি এর আগে জানতাম না দ্যাট যার সাথে আমার প্রায় 2 ঘন্টা কথা হয়েছিল ফোনে, রিজুদা আমাকে বললেন ওই মেয়েটাই রায়া, when she passed away। আমি রিজুদাকে ফোন করলাম যখন আমি দেখলাম ওনার স্টেটাস। এবার আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন উনি বললাম দিস হ্যাজ হ্যাপেন্ড, এই ঘটনাটা ঘটেছে। এবার আমি স্টার্টেড রিকলিং, তখন রিজুদা আমাকে বললেন তোমার মনে আছে নসীন, ওই মেয়েটি তোমার সাথে একবার কথা বলেছিল। এবার পুরো ঘটনাটা মনে পড়লো। আমার মনে আছে আমি ট্রেনে ছিলাম, ট্রেনটা ভর্তি ছিল না, খালি ছিল, বেশি প্যাসেঞ্জারগুলো ছিল না। কানে আমার হেডফোন, আর ও কথা বলতে শুরু করেছে, আমার নামও মনে নেই। এবার যখন রিজুদা আমাকে বললেন তখন আমার মনে পড়লো হ্যাঁ এর সাথে তো আমার 2 ঘন্টা কথা হয়েছিল। এবার কি কথা হয়েছিল সেটি পুরোটা আমার খেয়াল নেই, মনে নেই, কিন্তু একটা যে ওর কথা আমার এক্ষুনি মনে আছে, আমি কোনো দিন ভুলতে পারবো না। ও উইমেন এম্পাওয়ারমেন্ট, ফেমিনিজম নিয়ে আমার সাথে কথা বলেছিল। ওর সাথে কথা বললে আমার একটা জিনিস স্পষ্ট হলো যে ওখানে যে মহিলারা বসে আছে, ধর্ণা দিয়ে বসে আছে, ওদেরকে নিয়ে শি ইজ ভেরি কনসার্নড। এবার ও আমাকে বারবার একই কথা বলে যাচ্ছিল দ্যাট এত মহিলারা একসাথে আমরা জোগাড় করতে পেয়েছি, মতলব আই এম সরি আমার বাংলাটা একটু এক্সকিউজ করে দেবেন। ও বলেছিল এত মহিলারা একসাথে এইভাবে জুড়ে উঠেছে, একই জায়গায় একটা আন্দোলন করছে, আর বেশিরভাগ মুসলিম মহিলারা যারা নিজের বাড়ি থেকে কাজটা সব গুছিয়ে এখানে এসে ধারণাটাতে বসে। এবার ওদেরকে একটু এডুকেট করতে হবে আমাদেরকে। অ্যান্ড নসীন, ডু ইউ নট থিঙ্ক, এটা ওর কোয়েশ্চেন ছিল, নসীন ডু ইউ নট থিঙ্ক দ্যাট সোসাইটি it's a patriarchal society and that controls the women? তখন আমি বললাম একেবারে, because this is a point that I also raise and I have a problem that যেভাবে মহিলাদেরকে সাপ্রেস করা হয়, যে কোনো জাতি হোক, যে কোনো ধর্ম হোক, সাপ্রেস করা যায়। আমি ধর্মের কথা বলছি না, ধর্ম সাপ্রেস করে এই যে প্যাট্রিয়ার্কাল সাইকি, এই যে পুরুষতান্ত্রিক সমাজ, এটাই মহিলাদেরকে বেশিরভাগ জোর করে তাদের বিচারধারা তারা যেভাবে আমাদের মাথায় ওটা ঢোকানোর চেষ্টা করে। আর এটা শুধু ছেলেরা করে না, women are also responsible to a great extent। তো এই সব কথা নিয়ে 2 ঘন্টা কিভাবে কেটে গেল আমি সিরিয়াসলি আজ অবধি আমি জানতে পারলাম না কিভাবে। it was a first and last time that I spoke to her and I know that আমার বিচারধারাটা একটু আলাদা। আমি খুবই চিন্তা করি এই সব নিয়ে, সমাজকে নিয়ে, রাজনীতিকে নিয়ে খুব চিন্তা করি। ওরা আমাকে যখন ফার্স্ট টাইম কল করেছিল আমি জানতাম না এই 2 ঘন্টা আমরা টেনে নিব, কিন্তু যেভাবে ইস্যুসগুলো রেস করছিল আমার সাথে, যেভাবে ও কনসার্নড ছিল ওখানকার মেয়েদেরকে নিয়ে, সেটা আমি বলবো সেটা আমাকেও অ্যাট্রাক্ট করেছিল। আর তবু যখন আমি পার্ক সার্কাস গেলাম তখনও আমি জানতে পারলাম না কোনো দিন দ্যাট শি ইজ দ্যাট গার্ল, এটাই মেয়ে যে আমার সাথে এতক্ষণ ধরে আমরা কথা বলেছি, এত ডিটেলসভাবে আমরা আইডিয়া ডিসকাস করেছি। অ্যান্ড ওয়েন আই হার্ড দ্য নিউজ কি she made her final goodbye to this world, I felt like something was crushing inside me.
ভিতরে কিছু একটা ভাঙছিল, সেটা জানি না কী ছিল, সেটাও জানি না, বাট আই এম স্যাডেন্ড বিকজ ওই যে মুখের একটা হাসি, তারপর এই কিছু করব মহিলাদের সম্পর্কে, মহিলাদেরকে নিয়ে কিছু করব, ওটা আমাকে সামওয়্যার ইট ইজ হার্টিং মি বলবো না, আঘাত করছে, ফিজিক্যালি আঘাত করছে। দ্যাট কি বলবো আর কি বলবো, ফিজিক্যালি বলছি কেন, মেন্টালি বলছি না কেন, ফিজিক্যালি সেই জন্যে বলছি দ্যাট এই লড়াইটা যে আমরা লড়ছি, এই যে একটা কালা কানুন নিয়ে আমরা পার্ক সার্কাসে ওই লড়াইটা লড়েছিলাম, তারপর একটার পর একটা ইস্যুসগুলো এসেই যাচ্ছে চোখের সামনে। এবার উইক ফিল করছি, উইক ইন দ্য সেন্স একটা স্ট্রং একটা আওয়াজ, একটা ভয়েস, একটা স্ট্রং ভয়েস চলে গেল, সেই জন্যে ফিজিক্যালি আমি একটু উইক ফিল করছি। তবু আমাদেরকে লড়তে তো হবে। রায়া, আই জাস্ট প্রার্থনা করি তুমি যেখানে আছো ভালো থেকো। আর তোমার সাথে কোনোদিন আই डिड नॉट गेट दिस अपॉर्चुनिटी टू हग यू, तुमसे गले मिलने की कभी मेरी खुशकिस्मती नहीं हुई, बट समवेयर व्हेन वी मीट टुगेदर इन दैट पाथ आई विल हग यू। टेक केयर ऑफ योरसेल्फ। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃত দাস, শ্রমিক দিয়াছে আজ সাড়া, উঠিয়াছে মুক্তির আশ্বাস, সনাতন জীর্ণ কুয়াচার চূর্ণ করি জাগো জনগণ, ঘুচাও এ দৈন্য হাহাকার, জীবন মরণ করিপন, শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ, গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানবজাত, শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ, গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানবজাত। বন্ধুরা, শুনলেন আমাদের বন্ধু সুমিত বাগচির গাওয়া কমিউনিস্ট ইন্টারন্যাশনাল। আর তার আগে শুনলেন পার্ক সার্কাসে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক নওসিন বাবা খানের বক্তব্য। যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। রায়া দেবনাথ অকালে চলে গেলেও থেকে যাবে তার বন্ধু ও কমরেডদের স্মৃতিতে। ওর প্রাণবন্ত স্পিরিট আর অফুরান ভালোবাসা ও আবেগের স্মৃতি জাগিয়ে তুলবে, আশা যোগাবে অনেক নাছোড় লড়াইকে। গার্ডেন রিচের শ্রমিক পরিবারগুলিতে, পার্ক সার্কাস ময়দানে ওর বোনেদের, চা বাগান ইউনিয়নে ওর কমরেডদের, পরের প্রজন্মের সহকর্মীদের, আর চেনা অচেনা পথ চেনা বন্ধুদের মনে মনে বহুকাল মুক্তির মিছিলে হেঁটে যাবে আমাদের রায়া। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার বন্ধুদের ও শ্রোতাদের পক্ষ থেকে রায়া দেবনাথকে আমরা
লাল সেলাম জানাই। বন্ধুরা, আমাদের রায়া দেবনাথকে নিয়ে আমাদের স্মৃতিচারণ অনুষ্ঠান এ পর্যন্তই। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে।